আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসছেন সবাই? জি স্যার। ওকে। তাহলে আমাদের এইবার আমাদের যে এপিসোডটা শুরু হচ্ছে এটা সাইকোলজি অফ টেস্টিং। খুব ইম্পর্টেন্ট। আসলে টেস্টিং মাইন্ডসেট তৈরি করার জন্য শুধু টেস্টিং না, একটা পরিপূর্ণ একটা মানুষ তৈরি করার জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনাদের কিছু ফানি কাজ দেবো, ফানি কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব মজার কাজ। এটা হলো আমার এই চ্যাপ্টারটা কিছু সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট কন্টেন্টের সাথে আমরা এক্সাম্পল দেওয়া শুরু করব। আমার এক্সপেরিয়েন্স বা আমার লাইফ স্টাইল কেমন হওয়া উচিত এগুলা কথা বলবো আমরা। তো রোলস এন্ড রেসপন্সিবিলিটিস বোথ ডেভেলপার্স অ্যান্ড টেস্টার্স। দেখেন মাইন্ডসেট থেকে কিন্তু এটা কিরকম। ডেভেলপার থিঙ্কিং যেটা হয় সেটা হচ্ছে তাদের কাজ কি, রিকোয়ারমেন্টস ইমপ্লিমেন্ট করে। কাস্টমার রিকোয়ারমেন্টস ডেভেলপাররা ইমপ্লিমেন্ট করে না? আচ্ছা, তারপরে কি করে ডেভেলপাররা? তাদের চিন্তা ভাবনা ডেভেলপার স্ট্রাকচারস কেমন, তাদের কাজ এবং চিন্তা ভাবনার ভিতরে ডেভেলপার স্ট্রাকচারস একটা থাকে কেমন। তারা খুব লজিক্যাল, অ্যালগোরিদমিক, প্রোগ্রামেবল থিঙ্কার। হ্যাঁ, নর্মালি হিউম্যানলি চিন্তা করার থেকেও প্রোগ্রামাটিক্যালি চিন্তা করতে বেশি পছন্দ করে, ম্যাথমেটিক্যাল চিন্তা ভাবনা বেশি। এই জন্য অ্যালগোরিদমিক চিন্তা বলা হয় তাদের। এই জন্য ডেভেলপার স্ট্রাকচারস একটু একটু ডিফারেন্ট। তারা সবকিছু প্রসেস ফ্লো মেনটেন করতে চায়, সবকিছু একটা 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 ইয়ের ভিতর দিয়ে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করে কাজ করতে চাই, উল্টাপাল্টা পছন্দ করে না। এই জন্য বলা হয় ডেভেলপার স্ট্রাকচারস। ডিজাইন এন্ড প্রোগ্রামস। সো এখানে ডিজাইন বলতে অ্যানালিস্ট বলেন, বিজনেস অ্যানালিস্ট বলেন, যারা ওভারঅল ডিজাইন করছে। আর প্রোগ্রাম মানে হচ্ছে ধরেন কোডিং করা হচ্ছে সফটওয়্যারে, তার মানে তারা ডিজাইন করে এবং কোড করে। ক্রিয়েটিং আ প্রোডাক্ট ইজ হিজ সাকসেস। সাধারণত দেখবেন ডেভেলপাররা তারা যখন বাইরে গল্প করে এই প্রোডাক্টটা আমি তৈরি করেছি, তাই না? এটা কমন প্র্যাকটিস না? এটা চলে আসে, মুখ দিয়ে চলে আসে, আমারও আসে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পুরা সিস্টেম আমার বানানো। আমার বানানো বলতে আমি আমি হেড ছিলাম, বাট টিম বানাইছে। তাও বলার সময় কিন্তু চলে আসে। এটা এটা অপরাধের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওনারশিপ থেকে আসে, যে আমার ওনারশিপেই করা হয়েছিল। টেস্টাররা এই ওনারশিপ নিতে পারে না কেন? টেস্টাররা বলে যে আমি সফটওয়্যারটা বানাইছি, পারে না। আচ্ছা, টেস্টারদের চিন্তা ভাবনা কেমন দেখেন। টেস্টাররা যেভাবে চিন্তা করে সেটা হচ্ছে ওদের কাজ হচ্ছে টেস্ট অ্যাক্টিভিটি প্ল্যান করা, টেস্টের অ্যাক্টিভিটি প্ল্যান করা। সফটওয়্যারের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি না, টেস্টিং এর অ্যাক্টিভিটি প্ল্যান করে, টেস্টের ডিজাইন করে, টেস্ট কেস ডিজাইন করার এই সমস্ত কাজগুলা করে। এই টেস্ট কেস ডিজাইন যেটা করতেছেন এটা তো কোনো প্রোডাক্ট না। প্রোডাক্ট কোনটা? ডেভেলপার বানাচ্ছে। আপনি যে কাজগুলা করছেন এটা একটাও প্রোডাক্ট না। ইট ইজ কনসার্ন অনলি উইথ ফাইন্ডিং ডিফেক্টস। তার মানে আপনার চিন্তা হচ্ছে ওই এর থেকে যদি ডিফেক্ট থাকে সেটা খুঁজে বের করতে হবে। ফাইন্ডিং অ্যান এরর মেড বাই ডেভেলপার ইজ হিজ সাকসেস। এই জাস্ট এই কথাগুলা থেকে আপনাদের মনে কি কি জিনিস আসলো বলেন তো? একজন শেয়ার করেন, কে করবেন? আপনি কি বলেন? Is it only concerned only with finding defects? মানে আমরা কি শুধুমাত্র ডিফেক্টই বের করার মানে এজেন্ডা নিয়ে আমরা ইয়া করি? ওকে, খুব রাইটলি ধরেছেন যে আমরা ওই জায়গাটায় একটু নেগেটিভ কথা বলেছে, তাই না? How about quality? How about preventing defects? হ্যাঁ, মানে ওই তো প্রিভেন্টিং ডিফেক্টস আমরা করি কিনা সেটা হচ্ছে আমাদের কাছে আমাদের প্রশ্ন করতে হবে। জি। বাট থিঙ্কিং প্রসেসটা, আপনার সাকসেসটা কেমন? আপনার সাকসেস বলছে ডেভেলপাররা ভুল করবে আর আপনি সেটাকে ভুল সংশোধন করে দিয়ে সাকসেসটা নেবেন, তাই না? রাইট।
আমি না থাকলে তো প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর হইতোই না। তার মানে কি, আপনি না থাকলে এই ডেভেলপাররা যদি ভুল না করতো তাহলে আপনি থাকতেন না, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে না? তার মানে দেখেন এখানে একটা ক্রুয়েলটি আছে আমাদের চিন্তা ভাবনার ভিতরে। কিরকম? ডেভেলপাররা ভুল করবে আর আমি শকুনের মতো বসে থাকবো, কখন মরবে আর আমি সেই সময় খাবো। এই কথাটার মধ্যে তাই প্রকাশ পায়। সব ডাক্তাররা চিন্তা করে সাধারণ মানুষ অসুস্থ হোক, হসপিটালে আসুক আর আমার ইনকাম বাড়ুক, এটা চিন্তা করে না? না তো কেউ ডাক্তারি পড়তো না। মনে করেন বাংলাদেশে যদি কেউ অসুস্থ না হইতো, আপনি মেডিকেল কলেজে মানে সব থেকে বাজে স্টুডেন্টরা ভর্তি হতে যাইতো কোথাও চান্স না পেলে। বিলিভ ইট। যার জন্য দেখবেন ডাক্তাররা যে কাজটা করে, ক্রুয়েল কাজ করে কিছু কাজ, এমন এমন ভাবে আপনাকে চলতে বলবে যাতে আপনি অসুস্থ হন, এমন এমন ঔষধ দেবে যাতে করে আপনি এটা আপাতত সারবে, কিন্তু আপনি একটু লং টার্ম পেশেন্ট যেন হয়ে যান, তার লং টার্ম কাস্টমার, লয়াল কাস্টমার হওয়ার জন্য। সে আপনাকে সার্ভিস দেবে কিন্তু আপনাকে লয়াল কাস্টমার বানাচ্ছে, মানে লয়াল পেশেন্ট বানাবে। তো এটা যদি তার প্রফেশন হয়, প্রফেশনের এথিক্স হয়, তাহলে টেস্টারের এই কথাটার মধ্যে একটা খুবই বাজে ধরনের এথিক্স আছে। কি এথিক্স? যে ডেভেলপার ভুল করবে আর তার ভুলটা আমি ধরে দিয়ে আমি ক্রেডিট নেব। না হলে তো আপনি বলবেন, আপনার যুক্তি আছে, আপনি বলবেন কি অর্গানাইজেশন যদি আমি কোনো ডিফেক্ট না পাই তাহলে আমি কি রিপোর্ট করব? আমার অর্গানাইজেশন বলবে যে তাহলে তো তোমার কোনো কাজ নাই, চাকরি নাই। খুব ট্রু। সো আমি বলছি না যে আপনাকে ডিরেক্ট দোষারোপ করছি না, আমি থিঙ্কিং প্রসেসটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছি আপনাকে। কারণ আপনি যদি ডিরেক্ট না পান তাহলে আপনার এখানে টেস্টার হিসাবে থাকার কোনো যুক্তি নাই, বিষয়টা এরকম দাঁড়াবে। তাহলে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি করা ভালো নাকি ফাইন্ডিং অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটি করা ভালো? আপনি বলবেন অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটি করা ভালো। আমি ডাক্তারকে যদি প্রশ্ন করি, ডাক্তার আপনি কি চান যে দোয়া করেন তো সব এই বাংলাদেশের মানুষজন যেন সুস্থ হয়ে যাক, ডাক্তাররাই দোয়া করবে না কোনোদিন। কারণ সে তো তার লাইফ নিয়ে টানাটানি হয়ে যাবে, সে তো প্রফেশন নাই, সে তো না খেয়ে মরে যাবে, সে এই দোয়া করবে না সে। তো আপনি যদি দোয়া করেন যে ডেভেলপারদের এইরকম বুদ্ধিমত্তা দাও তারা যেন ভুল না করে, এটা আপনি করবেন না, কারণ ভুল না পাইলে তো আপনি করবেন কি? এনিওয়ে, বিষয়টা হচ্ছে এ হচ্ছে আমাদের থিঙ্কিং প্রসেস। তাহলে আসলে কি জিনিস? থিঙ্কিং প্রসেসটার ভিতরে গন্ডগোল আছে, এটা আসলে থিঙ্কিং না। টেস্টিং ইজ এ কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল। এটা শুধু ফাইন্ডিং ডিফেক্টস না। যদি আপনি ফাইন্ডিং ডিফেক্টস করেন, আপনার সাইকোলজি ফাইন্ডিং ডিফেক্ট ছিদ্রান্বেষী হয়ে যাবে, আপনি মানুষজনের খালি খুঁত ধরে বেড়াবেন। আপনি যদি একজন জনপ্রিয় মানুষ হতে চান, জনপ্রিয় বলতে আপনার আপনার সারাউন্ডিং আপনি জনপ্রিয়, আপনাকে পছন্দসই মানুষ বলছি, যাতে আপনার উপস্থিতির যেন এনজয় করে মানুষ। আপনাকে এমন একটা সাইকোলজি, এমন একটা মানুষ হতে হবে যে মানুষটাকে সবাই এক্সপেক্ট করবে যে জাহাঙ্গীর কখন আসবে, ইস জাহাঙ্গীর কালকে আসছিল, আজকে এখনো আসছে না কেন? তখন ওই গানটা গাবে লোকজন, তুমি এসেছিলে পরশু, আজ কেন আসো, কালকে কেন আসোনি? তো এই ধরনের মানুষের স্টাইল যদি আপনি ক্যারেক্টারিস্টিক্স করতে চান, তাহলে আপনার ওই ছিদ্রান্বেষী চিন্তা ভাবনা মানুষ থেকে, আপনার মাথা থেকে সরাতে হবে। কেন সরাতে হবে? কারণ কোনো মানুষই, আপনি যতই ভুল থাকুক, এক্স্যাক্টলি ট্রু ভুল আছে। আমি যদি শারমিন মজুমদারকে যদি কোনো একটা ভুল ধরে দিই, তাহলে শারমিন মজুমদার আমার উপর রেগে যাবে, ভিতরে ভিতরে কষ্ট পাবে, তাই না শারমিন? যদি ভুলটা কনস্ট্রাকটিভ হয় তাহলে পাবো না আর কি, আরে মানে আমার কনস্ট্রাকটিভ জন্য হলে যদি বেটার হয় পরে। আপনি বুঝবেনও না, তখন আপনার কাছে খারাপ লাগবেই লাগবে। না, হ্যাঁ, আবার বলার প্রসেসও আছে, মানে ডিপেন্ড এটা করে। পরে বলছি। সেটা হচ্ছে আমার প্রসেস, কিন্তু আপনার কাছে কি লাগবে? আপনার কাছে আমি যতই ভালো করে বলি না কেন, আপনার কাছে খারাপ লাগবে। বিষয়টা হচ্ছে, কারণ হচ্ছে আপনি ফেল করেছেন, আমি সুন্দর করে বুঝাই দিলাম যে আপনি এই কারণে ফেল করেছেন, এইবার থেকে এই উপদেশটা ভাল লাগে না তো মানুষের। মানুষ উপদেশ কখন দেয়? যখন কোনো খুঁত পায়। খামাখা উপদেশ দেয়? একজন ভালো স্টুডেন্ট তাকে পড়ার উপদেশ দেয় কেউ?
না। তাহলে তাহলে উপদেশটা আসছেই তো খুঁত থেকে। যখন আপনি খুঁত ধরা প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনার মানুষজন আপনাকে পছন্দ করবে না, ইভেন আপনার স্পাউসও পছন্দ করবেন আপনাকে। তখন খালি দেখবেন যে সংসারে অশান্তি। আরে আপনি বলবেন যে আমি তো ভালোর জন্য বলছিলাম, এগুলা পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। তাহলে আপনি যদি পছন্দনীয় মানুষ হতে চান, তাহলে আপনার থেকে এই কোয়ালিটিটা দূর করতে হবে। কিভাবে করবেন? ফার্স্ট অ্যাসাইনমেন্ট আপনাদের, এটা হচ্ছে আনঅফিসিয়াল অ্যাসাইনমেন্ট, আপনি ইচ্ছা আপনি করতে পারেন, যার যা ইচ্ছা, বাট আমি আপনাদের এনকারেজ করব জাস্ট একটা প্র্যাকটিসে নেওয়ার জন্য। জনপ্রিয় মানুষ হতে গেলে প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট লিখে রাখতে পারেন, মনোযোগী শ্রোতা হতে হবে। প্রত্যেকটা মানুষ চাই আমার কথা যেন অন্য মানুষ যেন একটু মনোযোগ দিয়ে শোনে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বাচ্চাও চাই, দেখবেন যে আপনি আরেকজনের সাথে গল্প করছেন, আপনার বাচ্চা এসে মুখে হাত দিয়ে তার দিকে মনোযোগ আকর্ষণ করায়। সবাই মনোযোগ চাই। তাহলে আপনি যদি মনোযোগী শ্রোতা হতে পারেন, তাহলে ড্যাম শিওর 90% আপনি ভালো মানুষ হয়ে যাবেন। কিন্তু আপনি ভালো মানুষ যখন হবেন, তখন আপনার ছোটখাটো ভুল ত্রুটি সেই মানুষদের কাছে আর ধরা পড়বে না। ধরা পড়লেও মনে হবে এটা ওটা এটা ব্যাপার না। সো আপনার আর খুদ ধরার চেষ্টা করবে না। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে, দেখেন আমি কোন জায়গা থেকে আসলাম, কোথায় টেস্টিং। আপনি ভুল ধরতে যাচ্ছেন ডেভেলপারের, আপনাকে পছন্দ করবে না, এটা লিখে রাখেন, আপনাকে পছন্দ করবে না কোনো ডেভেলপার, কোনো কারণ নাই পছন্দ করার। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আপনাকে মনোযোগী শ্রোতা হতে হবে, যাতে করে আমভাবে আপনাকে সবাই যেন পছন্দ করে, সবাই যেন বলে শারমিন মেয়েটা অনেক ভালো মেয়ে, তাই না? আমাদের মধ্যে সব থেকে ভালো হচ্ছে শারমিন, এটাকে বলতে হবে তাদেরকে। তো এটা করতে হলে মনোযোগী শ্রোতা হতে হবে। মনোযোগী শ্রোতা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। এখন এক্সারসাইজ কি করে করবেন মনোযোগী শ্রোতা হওয়ার? কিভাবে বলবেন তো? মনোযোগী শ্রোতা হতে গেলে এক্সারসাইজ কি? অনুশীলনই করতে হবে। অনুশীলনটা কি করব আমরা, জাহাঙ্গীর? শোনার চেষ্টা করবো ভাইয়া, বেশি বেশি কথা আরে কিভাবে? সেটাই আমি আমি যদি বলি যে কালকে কি শোনার চেষ্টা করছেন, কি শোনার চেষ্টা করবেন? গান শোনার চেষ্টা করবেন? আসলে ভাইয়া। আচ্ছা, জি। আমি বলি মনোযোগী শ্রোতা হতে হলে দুইজনের কাছে কথা শুনতে হবে। একটা হচ্ছে বিরক্ত না হয়ে বৃদ্ধদের কথা শুনতে হবে। আপনি উইকে 1 সপ্তাহে অন্তত কোনো একটা বৃদ্ধ মানুষের কাছে 1 ঘন্টা কাটাবেন, এটা হচ্ছে আপনার, এটা এক্সারসাইজের জন্য। এবং আপনি, কেন আমি বৃদ্ধ বললাম, কারণ তাদের অনেক গল্প আছে জীবনের, তারা অনেক কিছু করেছে কিন্তু এখন বেকার। তারা একটা মনোযোগী শ্রোতা পেলে অনেক কথা বলে ফেলতে চায়, মানে তাদের কাছে এটাই কাজ, একটা আনন্দ। সো আপনাকে একই কথা বারবার বলবে, কিন্তু আপনি প্রতিবারই এই প্রথম শুনবেন এরকম একটা আচরণ করতে হবে। কখনোই বলবেন না যে এর আগে আপনি বলছেন একবার, আরে এক কথা কয়বার বলেন, সব শেষ। তাহলে মনোযোগী শ্রোতা হওয়ার মূল পয়েন্ট হচ্ছে আপনাকে, কেউ যদি আগ্রহ করে বলতে আসে, আপনাকে ওর থেকে বেশি আগ্রহ করে শুনতে হবে। কেমন আপনার আচরণ থাকবে, তাই নাকি, এরকম, আরে দারুণ তো, বাহ, এই এক্সপ্রেশন গুলো, বেশি কিছু না কিন্তু, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জাস্ট আপনি এরকম করবেন। কখনোই বিরক্ত হবেন না যে আপনি তো এর আগে বলেছিলেন। না না, একজন আপনাকে জোকস বলতে আসলো, দেখেন কতটা বিরক্তিকর। জাহাঙ্গীর একটা জোকস বলার জন্য উদ্যোগ নিয়েছে, এখন মাঝখান থেকে একজন বললো শুনছি এর আগে, আপনি জানেন জাহাঙ্গীরের মনটা ভেঙে যাবে, তাই না? ভদ্রলোক যদি হন আপনি, অবশ্যই আপনি সেটাকে এমন ভাবে শুনবেন জাহাঙ্গীর যেন না টের পায় যে এর আগে আপনি 5 বার শুনেছেন। আপনি এইবারই প্রথম শুনলেন এবং জাহাঙ্গীরকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, দারুণ তো, ওফ দারুণ একটা জোকস বলেছেন, অনেককে বলা যাবে। এই যে একটা আপনি মনে জায়গা দখল করে নিলেন জাহাঙ্গীরের, এই জায়গাটা কোনোদিন পয়সা দিয়েও কিনতে পারবেন না আপনি। সো আমি একটা স্টেটমেন্ট বানাইছি এটা থেকে, কিরকম? ইউ আর ক্রিয়েটিং ইউর ওন মডেল ইনটু আদার্স মাইন্ড। মানে তানভীরের যে মেন্টাল, মানে তানভীরের যে একটা মডেল অন্য মানুষের মনের ভিতরে, সে যেভাবে তানভীরকে চিন্তা করে, ইমেজ ইমেজ তৈরি করেছে তানভীরের ভিতরে, তার ভিতরে, এটা কে করেছে? সে নিজে বানায়নি, তানভীর বানিয়ে দিয়েছে তার ভিতরে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু আমি বললাম, যদিও সিলেবাসের বাইরে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা কি? আই এম ক্রিয়েটিং মাই ওন মডেল ইনটু ইয়োরস মাইন্ড।
রাশেদ করিমি কেমন দেখতে, কেমন অ্যাটিটিউড, এটা আপনি বানাচ্ছেন না, এটা আমি আপনার মনের ভিতরে তৈরি করে দিচ্ছি। সো অনেকগুলো পয়েন্ট আছে। নাম্বার 1 হচ্ছে মনোযোগী শ্রোতা হতে হবে। এই কথাগুলো আমি এই জন্য টেস্টারদের বলি, অন্য কাউকে ডেভেলপারদের আমি কখনো এই কথা বলি না, কারণ এটা দরকার নাই তাদের প্রফেশনাল সাথে। টেস্টারদের দরকার আছে, কারণ ইউ আর ডুইং দ্য জব টু ফাইন্ডিং ডিফেক্টস। আপনার এটা 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 আপনি করতেই হবে, এটা হচ্ছে আপনার কাজ। আপনি কি মনে করেন আজরাইলকে কেউ পছন্দ করে? কে পছন্দ করে আজরাইলকে? পৃথিবীর কোন মানুষ? ফাঁক দিয়ে একটা 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 কথা বলে নি, আজরাইল আগে যখন মানুষজন মৃত্যুবরণ করতো তখন মনে করতো শুধুমাত্র আজরাইলের কারণে আমার মৃত্যু হয়েছে, নাহলে হইতো না পৃথিবীতে মৃত্যু। কারণ কোন অসুস্থ হইতো না, অসুখ ছিল না, রোগ ছিল না পৃথিবীতে। তখন আজরাইল আল্লাহকে গিয়ে বলছে সবাই আমাকে খারাপ মনে করে, আমি তো দায়িত্ব পালন করি কিন্তু আমাকে তো খারাপ মনে করছে। তখন আল্লাহ বললো আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি যাতে তোমাকে দোষ না দেয় তার ব্যবস্থা করতেছি। করলো কি, রোগ বানাইলো। মানুষ এখন মনে করেন ওই রোগে মরছে, ক্যান্সারে না মারা গেছে লোকটা, করোনায় মারা গেছে, কিন্তু আসলে তো মরে নাই, মরছে তো টাইম হয়েছিল মরছে, আজরাইল নিয়ে গেছে। করোনা যদি নাও হইতো মানুষ এমনি মারা যেত। তো বিষয়টা হচ্ছে আপনার কাজই হচ্ছে সফটওয়্যারের ডিফেক্ট গুলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে রেকটিফিকেশন করে কোয়ালিটি থেকে এনশোর করে সবার মুখে হাসি ফোটানো খুব বড় ধরনের একটা কাজ। কাস্টমার মুখে হাসি ফুটবে, আমাদের অর্গানাইজেশনের মুখে হাসি ফুটবে, ডেভেলপাররা খুশি হবে, আপনি সবাই খুশি হবে। সো আমাদের দুইজনের কমন গোল হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা। কিন্তু এই কাজ করতে গিয়ে আপনাকে ছুরি ধরতে হয়েছে। অথচ দেখেন আপনার উপর রাগ করছে ডেভেলপার। কই একজন ডাক্তার যখন অপারেশন থিয়েটারে তার বুক ফেড়ে ফেলে, কই রুগী তো রাগ করে না ডাক্তারের উপরে, খারাপ মনে করে ডাক্তারকে? তাহলে একজন টেস্টার আর ডাক্তারের অ্যাটিটিউডের পার্থক্যটা কোন জায়গায় আসলে? এটা কি ইউ হ্যাভ টু থিঙ্ক। সো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ইন জেনারেল, আমি শুধু টেস্টিং দের জন্য না, ইন জেনারেল হচ্ছে মনোযোগী শ্রোতা হতে হবে, এবং এটা হওয়া খুব কঠিন কাজ, অনেক ধৈর্যের একটা কাজ। অন্তত সপ্তাহে 1 ঘন্টা আপনি কোনো বৃদ্ধ মানুষের সাথে 1 ঘন্টা সময় কাটাবেন। দ্বিতীয় হচ্ছে কোনো বাচ্চাদের সাথে সময় কাটাবেন, বিরক্ত হওয়া যাবে না। দুই জায়গায় একই কথা, বিরক্ত হওয়া যাবে না। এরা দুইজন হচ্ছে, এরা বাচ্চা সুলভ আচরণ করবে, কথা বলবে, প্রশ্ন করবে বিভিন্ন, আপনি বিরক্ত করে ছাড়বে, একদম বলবে এই যাও খেলা করো, এটা বলা যাবে না। 1 ঘন্টা সময় কাটানো মানে বিরক্তিকর তৈরি করবেন না আপনি নিজেকে, আপনাকে অবশ্যই জনপ্রিয় হতে হবে, তার কাছে প্রিয় মানুষ হতে হবে, যাতে করে আপনাকে নিয়ে ওই বৃদ্ধ মানুষটা গান গায়, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি যেন এক্সপেক্টেড হন, আপনি যেন অবাঞ্ছিত না হন। আপনি যেন আসলে ওরে আবার আসছে রে মনে মনে বলছে ভিতরে, কিন্তু আপনাকে না, শোনাবে না। ডেভেলপার যখন আপনার সাথে দেখা হয় তখন ওদের মেন্টালিটি কি হয় জানেন? ইস, কার যে মুখ দেখে উঠছি আজকে, ঠিক করে টেস্টারের সাথে দেখা হয়ে গেল। আপনাকে বলবেন না এগুলা, আপনাকে পছন্দ করানোর জন্য এই কাজগুলা প্র্যাকটিস করতে হবে। সো ক্লিয়ার? এতে এই অ্যাসাইনমেন্টটা নিতে পারেন প্রথম 1 নম্বর। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, মানুষকে প্রশংসা করতে শেখেন। প্রশংসা করেন ভালো কাজের, চেহারার না। অবশ্য মেয়েদের চেহারা প্রশংসা করতে পারেন, কাজে লাগবে। শারমিনকে অনেক সুন্দর লাগছে দেখতে, এটা যদি বলি ফ্লার্টারিং হলেও, আমি যদি বলি ফ্লার্ট, মনে করছে ফ্লার্ট, তারপর ভাল লাগে শুনতে, তাই না শারমিন? হ্যাঁ। সত্যি কথা এটা। আচ্ছা আমি এবার জেনারেলাইজ করি, শুধু মেয়েদের না, ছেলেদেরও ভাল লাগে। আমি এখন জাহাঙ্গীরকে যদি বলি জাহাঙ্গীরের চুলের স্টাইলটা সুন্দর, ও কিছুক্ষণ পর ক্লাস শেষে বাথরুমে গিয়ে আয়নাতে দেখবে। কিন্তু আমরা দোষ দিই হচ্ছে মেয়েদের, যে চেহারা প্রশংসা করলে মেয়েরা খুশি হয় না, ছেলেরা খুশি হয়। তো ছেলেদেরও বলবেন যে আরে দারুণ তো, হিরো হিরো লাগতেছে, বা দেখতে খুব স্মার্ট, দেখবেন যে খুশি হয়ে গেছে। তো বলেন না একজন প্রোগ্রামার কে এরকম কথা। একজন প্রোগ্রামার যদি ছেলে হয় তাকে বলেন যে তোমার তো ইয়েটা সুন্দর, মানে ড্রেস আপটা সুন্দর, ভাল লাগে। আচ্ছা দেখবেন যে আপনাকে টেস্টার হিসাবে সে কি বলবে জানেন? সে বলবে আমার জীবনে যত টেস্টার আছে সবগুলা খারাপ, খালি একজন ছাড়া। বুঝতে পারছেন ব্যাপারটা?
সব প্রশংসা করা শিখেন। প্রশংসা যদি করেন আপনি, তাহলে আপনার ওই সিদ্ধান্বেষী চোখের থেকে প্রশংসা খুঁজে পাওয়ার চোখ তৈরি হবে আপনার। তখন আপনি মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের দোষ ত্রুটি নিয়েই মানুষ, মানুষের পেটের ভিতরে পায়খানা থাকে, তার মানে এই না যে মানুষ পবিত্র না। তাহলে আপনি যদি দোষ খুঁজতে চান, অসংখ্য দোষ পাবেন। আপনি যদি গুণ খুঁজতে চান, অসংখ্য গুণ পাবেন। তাহলে আপনি আসলে কি খুঁজতে চান? যখনই আপনি প্রশংসা সূচক কিছু কথা বলতে চান, তখন দেখবেন যে তার ভালো জিনিসগুলো খুঁজতে চান, তখন আপনার ভালো চোখ তৈরি হবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনাকে নিজের ভালো চোখ তৈরি করার জন্য আপনাকে অন্যজনের প্রশংসা করার জন্য ভালো জিনিসগুলো খুঁজেন, চেষ্টা করেন। তাহলে আপনাকে আরেকটা লেভেল অফ 95% জনপ্রিয় করে দেবে। ঠিক আছে? সো এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। তখন দেখবেন যে কি ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসে আপনার ওয়ার্কিং প্লেসে। দেখবেন যে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে, এমনি সহজ হয়ে যাবে, অনেক বিপদ আসবে না। যেমন আমরা বলি মাস্ক পরে থাকেন, বিপদ আসবে না। মাস্ক পরবেন না, রিস্ক থাকবে। সো ওরকম আপনি এনভায়রনমেন্ট তৈরি করেন, দেখবেন যে অনেক ডিফেক্ট হবে না, ডিফেক্টই হবে না অনেক কিছু দেখবেন। তখন তখন আপনাকে দেখবে তখন আপনাকে দেখবে ডাক্তারের মতো করে। তখন একজন ডেভেলপার বলবে, আপনি একটু ভালো করে টেস্ট করে দেন তো, কি কি ডিফেক্ট আছে আপনি জানাই দেন, যাতে করে কাস্টমারের সামনে যেন মান সম্মান না যায় আমাদের। তখন আপনার কাছে অপারেশন থিয়েটারে সে বলবে যে আমাকে অপারেট করেন। তো এই অ্যাটিটিউডটা আগে তৈরি করার জন্য দুইটা পয়েন্ট। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাগল মেষ চড়ানোর কাজ দিত, ধৈর্যশীল বানানোর জন্য। সো এই জিনিসগুলো তৈরি করা দরকার। ধৈর্যশীল হতে হবে মনোযোগী শ্রোতা হওয়ার জন্য, ধৈর্যশীল না হলে মনোযোগী শ্রোতা হওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে প্রশংসা করতে হবে, অন্য মানুষের গুণগুলা খুঁজে বের করার চেষ্টা করেন যাতে আপনার চোখ সুন্দর হয়ে যায়। আপনি সবসময় চিন্তা করে দেখবেন যে একজন কুৎসিত আমাদের দৃষ্টিতে হতে পারে, একজন কালো, হয়তো দেখতে সুন্দর না, নাক বোচা, কিন্তু আপনি জানেন যে এই ছেলেটা বা এই মেয়েটা তার মার কাছে পৃথিবীর থেকে সব থেকে বেশি সুন্দর। তাহলে আপনার কাছে কেন সুন্দর হবে না সে? কেন আপনি এর ভালো জিনিসগুলো খুঁজে পান না? এক্স্যাক্টলি স্যার, আমার মেয়ের নাক বোচা, বাট আমার মেয়ের নাক আমার কাছে সব থেকে সুন্দর। সো বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আপনাকে একদম ওয়ার্কিং প্লেসের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য আপনার মেন্টাল মডেল তৈরি করেন আগে। আপনাকে কেউ যদি অপছন্দ করে, বুঝতে হবে আপনার প্রবলেম আছে। আপনাকে যদি কেউ বলে যে এই লোকটাকে অপছন্দ করা একটা অ্যাটিটিউড দেখায়, তার মানে ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্যাট মডেল। আপনাকে খুব ইন্টেনশনালি ভালো করে বুঝতে হবে, আপনাকে কার্টিসি জ্ঞান জানতে হবে। যারা মুসলিম তারা সূরা নূর পড়বেন। কার্টিসি জ্ঞান কাকে বলে কোরআনে আল্লাহ বুঝাই দিয়েছে। আপনি একটা মানুষের বাড়িতে কখন যাবেন সেটাও বলা আছে। আপনি দরজায় কোন দিকে দাঁড়াবেন সেটাও বলা আছে। সো কার্টিসি জ্ঞানটা খুব ভালো করে শিখতে হবে আমাদের। আপনি যখন তখন যাকে তাকে নক করবেন না। এই যে আমাদের বাংলাদেশে কিন্তু রাত 12টার সময় ফোন দেয়, তাই না মানুষকে? বিশেষ করে ম্যানেজাররা অনেক সময় ফোন দিয়ে বসে, কালকের কিন্তু লেট করো না, তাড়াতাড়ি আসো, অমুক করো, এইসব মেসেজ অথবা কি হয়েছে রিপোর্ট নেওয়া, এগুলো করতে থাকে। আপনি জানেন মালয়েশিয়াতে বিকাল 5:30 আমাদের অফিস, বিকাল 5:30টার পরে কোনো মেসেজ দেওয়াটা হচ্ছে বেয়াদবি। কোনো বস কোনো সাবঅর্ডিনেটকে কখনোই অফিস টাইমের পরে মেসেজ দেয় না। আপনি যা কাজ করেন আপনার ওই 8 ঘন্টার মধ্যে হচ্ছে আমি পুরো লাইফ দিয়ে দিছি আপনাকে, কিন্তু অন্য সময় না। অন্য সময় হচ্ছে আমার পার্সোনাল টাইম। আমি একটা ঘটনা ঘটছিল ড্যাফোডিলে থাকতে, অনেক আগের কথা বলছি, এটা 99 সালের দিকে সম্ভবত। হ্যাঁ এরকম 99 বা 2000 সালের দিকে। বিআরটি এর যে প্রজেক্টটা, বিআরটি এর যে সফটওয়্যারটা, এটা কিন্তু ড্যাফোডিলে করা প্রথম, এখন সিএনএস করে। তো এটার প্রজেক্ট ম্যানেজার ছিল মালয়েশিয়ান একটা কোম্পানির, মালয়েশিয়া পার্টনারশিপে আমরা করেছিলাম। তো প্রজেক্ট ম্যানেজারটাই ছিল হচ্ছে মালয়েশিয়ান সে। তো ইয়েতে আমাদের তো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ছুটি বাংলাদেশে, মালয়েশিয়াতে স্যাটারডে অ্যান্ড সানডে ছুটি, উইকেন্ড। তো এই যে কোম্পানির যে এমপ্লয়ি প্রজেক্ট ম্যানেজার, সে কিন্তু এটা বিলিয়নিয়ার একজন মালিক।
তো সে ফ্রাইডেতে ফোন দিয়েছিল। তো ফ্রাইডেতে ফোন দেওয়াতে, ফ্রাইডে তো বাংলাদেশে ছুটি, তার তো উইকেন্ড, আর সে বুঝে নাই, ওর খেয়াল নাই মালিকের। ফোন রিসিভ করে অসম্ভব বাজে কথা বলছে মালিককে, যে আমি কি এই উইকেন্ড কি তোমার বাপের, উইকেন্ড আছে আমার, আমি কি তোমার উইকেন্ডে চাকরি করি তোমার? মালিক সরি বলতে বলতে হয়রান হয়ে গেছে, আর সে গালাগালি করেই যাচ্ছে মালিককে। ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের কার্টিসি জ্ঞানটা শুধুমাত্র সাবঅর্ডিনেটদের জন্য না, আমরা যারা সিনিয়র আছি আমাদের কার্টিসি জ্ঞানটা আমাদের আগে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিত সবার আগে। আমাদের বাংলাদেশের হুজুররা সালাম নেওয়ার জন্য মনে হয় বাটি পেতে থাকে, কখন আমারে সালাম দেবে, সালাম না দিলে যেন মান সম্মান গেল। জুনিয়ররা সিনিয়রদেরকে সালাম দিতে হয়, সিনিয়ররা জুনিয়রদেরকে সালাম দিতে পারে না, কারণ এটা প্রেস্টিজ যাবে। আমি তো ছোট না, আমি তো নিচু না যে আমি সালাম দিয়ে তাদেরকে সম্মান দেখাবো। কনসেপ্টটা বুঝছেন? সো কি করতে হবে আমাদের? আমাদের সাইকোলজিটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে আমাদের কার্টেসি জ্ঞান থাকে খুব ভালো করে। ইন্টেনশন এখন থেকে আপনারা এটা প্র্যাকটিস করবেন, দেখবেন যে উইদিন আ মান্থ অর উইদিন 6 মান্থ আপনি আপনার চরিত্রের অনেক বৈশিষ্ট্যগুলো অন্য মানুষের কাছ থেকে রিফ্লেকশন পাবেন। প্রথম কথা হচ্ছে, আপনাকে বৃদ্ধ মানুষ যারা আছে সবাই, আমি প্র্যাকটিস করতে বলছি বৃদ্ধ মানুষের জন্য, এটা এক্সট্রিম পর্যায়ে যায়। সাধারণ মানুষজন আপনাকে পছন্দ করা শুরু করবে, এর রেটটা আপনি বুঝতে পারবেন খুব সহজেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি প্রশংসা করা শুরু করেন আস্তে আস্তে, দেখবেন যে আপনাকে আর একটু লেভেলে চলে আসবে। এরপরে দেখবেন যে আপনার দুনিয়াটা ভাল লাগবে, আপনি যেখানে যাবেন সেখানে ইউ উইল বি দ্য এক্সপেক্টেড পারসন। তখন মিনিংফুল হবে লাইফটা, আপনার আপনার বেঁচে থাকতে ইচ্ছা করবে, যে কোনো জায়গায় আপনাকে মনে হবে যে না আমার অনেক গুরুত্ব। তো এটা হচ্ছে মানে মোস্ট পয়েন্ট আপনার। তাহলে আপনার ওই সাইকোলজি, সিদ্ধান্বেষী সাইকোলজিটা কোনো সাইকোলজি না, তখন আপনাকে ডাক্তারের মতো চিন্তা করবে। অপারেশন করতে আসছে, আপনি ভুল ধরে দেবেন, ওরা অ্যাপ্রিসিয়েট করবে, আরে গ্রেট, আমি তো এই যে ভুলটা না ধরলে তো আমার তো যেত। ফাইনাল পরীক্ষায় পেস্ট ফেল করানোর থেকে আপনি মাঝে মাঝে ভুল ধরলে যদি স্টুডেন্টটা খুশি হয়, তাহলে বুঝতে হবে যে ওই স্টুডেন্টের সাথে আপনার মেন্টাল রিলেশনশিপ ভালো হয়েছে। আদারওয়াইজ আপনি ভুল ধরতে গেলে আপনাকেও টিচার ভালো না। সো এই টিচার ভালো না, আসলে টিচারের দোষ, স্টুডেন্টকে ওই মেন্টাল মডেলে নিয়ে আসতে পারে নাই। তো আপনাকে বলছি, ডেভেলপারদের মেন্টাল মডেলটা তৈরি করতে হবে আপনাদেরকে, আপনি কেমন সেটা যেন রিফ্লেকশন তার ভিতরে আপনি দেখতে পান। ওকে, দেন আমরা যাই নেক্সট পয়েন্টে। তাহলে আমাদের এইটা আমাদের উদ্দেশ্য না যে আমরা ডেভেলপাররা ভুল করবে আর আমরা আনন্দিত হব। আমাদের আনন্দ পাওয়া উচিত ডেভেলপারের সাকসেসে, আমাদের আনন্দ পাওয়া উচিত নাম্বার অফ ডিফেক্ট যেন কম হয় কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে। আমাদের এই কাজগুলা যেন মালিকরা বুঝতে পারে যে আমরা আগে থেকেই কাজ করছি, ভুল করার পরে শুধরাচ্ছি তা না, এই জন্যই ভুল হচ্ছে না। আমাদের অ্যাক্টিভিটি গুলো এমন করেছি যাতে করে ভুল হচ্ছে না, তার এনভায়রনমেন্ট তৈরি করেছি। এই ফিলিংটা মালিককেও বুঝতে হবে, মালিককে বুঝাবেন আপনারা এইভাবে যে আমরা এখন এখানে ফোকাস না দিয়ে ওখানে দিচ্ছি। কেন? আমরা ভ্যাকসিনেশনে ফোকাস দিচ্ছি, অপারেশনে না। হ্যাঁ, আমি ডায়াগনস্টিক সেন্টার খুলতে চাই না, আমি হেলথ সেন্টার খুলতে চাই, আমি এক্সারসাইজ জিম খুলতে চাই যাতে মানুষজন অসুস্থ না হয়। আমি ইয়ে করতে চাই, কি বলে আমাদের যে কি বলে ওরেকে, ডায়েট প্ল্যান করতে চাই যাতে করে মানুষজন চর্বি জমতে না পারে, ভালো ভালো যেন খাবার খায়, বিষক্রিয়া যেন না হয় শরীরে। তাহলে যদি বিষক্রিয়া হইতো, এগুলা যদি খেয়াল না করতাম, তাহলে এবার ডায়াগনোসিস সেন্টারকে টাকা দিতে যান, পেইন আসুক, তখন আপনি ওই 100 মিটার স্প্রিন্ট দিতে পারবেন না, আপনি হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শিখবেন। যার ডায়াবেটিক আছে সে হয়তো হাঁটতে পারে ম্যারাথনের মতো, কিন্তু 100 মিটার স্প্রিন্ট দেওয়ার মতো যোগ্যতা তৈরি হবে না। 100 মিটার স্প্রিন্ট দিতে হলে আপনাকে আগে থেকে কাজ করতে হবে, কনস্ট্রাকটিভ কাজ নেও। আচ্ছা, কিন্তু স্যার এই রাশেদ জিনিসটা স্যার, আমার একটা অনেক ম্যানেজাররা তো এটা বুঝতে চায় না, তারা ভাবে যে হয় টেস্টাররা মানুষ দিয়ে কাজ করছে না, যে তারা কোনো ডিফেক্টিভ খুঁজে পায় না। হ্যাঁ, হ্যাঁ আমরা বলছি এটা যে ব্লেম দেয়, পাপি, অনেক ক্ষেত্রে ব্লেম দেয়। হ্যাঁ আমরা বলছি দিস ইজ কারেন্ট সিনারিও, বাট আমরা যদি ওই পর্যায়ে যেতে চাই আমাদের তো কাজ করতে হবে না, আমাদের শুরু করতে হবে না। সো আমাদের এখন হচ্ছে শুরুটা ধরেন আপনারা মেন্টালি এভাবে তৈরি হন নিজেকে আগে, যখন আপনি করবেন তখনই তো আপনি অন্যজনকে কনভিন্স করতে পারবেন। আর নিজে যদি না বিশ্বাস করেন তাহলে তা অন্য কাউকে কি করে করবেন?
তাই না? প্রথম কথা হচ্ছে আপনার কথা ডাক্তারের মতো যদি আপনি আচরণ করেন তাহলে ওই ম্যানেজারও নেবে, তখন বলবে যে বাপটি অনেক রেশনাল, সে যা বলছে এটা কারেক্ট। যেমন একটা একটা ছেলে যখন মা খাওয়ায়, যখন ছেলে মেয়ে কখনো জিজ্ঞাসা করে যে এটা বিষ আছে কিনা, তো আপনার অ্যাটিটিউড তো ওই পর্যায়ে আগে নিতে হবে নিজেরটা, তারপরে তো আপনি অন্য মানুষকে ঠিক করবেন, তাই না? সো ইউ হ্যাভ টু স্টার্ট ফার্স্ট। আচ্ছা, কি একটা এক্সাম্পল দিতে গেছিলাম ভুলে গেছি। আচ্ছা, আর একদিন হবে। আচ্ছা রাশেদ স্যার, আমি একটা কোশ্চেন বলেন। করতে চাই যে ক্রিয়েটিং এ প্রোডাক্ট হচ্ছে ডেভেলপারের সাকসেস, তাহলে হচ্ছে আমরা কেন ডেভেলপারের ইররটা মানে ফাইন্ড করে সাকসেস নিচ্ছি, আমরা তো প্রোডাক্টের ইরর ফাইন্ড করে সাকসেস নিতে পারি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনার এররটা ডিফেক্টটা ধরে রাখার যে বিষয়টা, আপনি যে ডিফেক্ট রিপোর্ট করছেন সেটা এলিমিনেট হয়েছে ডিফেক্টটা। এমন যদি হতো যে আপনার সাকসেস হতো ডিফেক্ট আছে, ডিফেক্ট এখনো আছে, এটা হচ্ছে আপনার সাকসেস, আপনি ডিফেক্ট ঢুকাইতে পারেন, সেটা তো না। আপনি তো ডিফেক্ট বরঞ্চ তার প্রোডাক্টটাকে শুদ্ধ করে দিয়েছেন। শুদ্ধ করার পরে কি আপনার ওই ডিফেক্টের অস্তিত্ব তো নাই ওখানে, তার মানে এখন প্রোডাক্ট যা আছে বানাইছে কে তাই বলবে? মানে প্রোডাক্ট ওনার তাহলে ডেভেলপার, টেস্টার হতে পারতেছে না। হতে পারতেছে না বর্তমান সিনারিওতে, বাট আপনার এই ওনারশিপটা পেতে হবে। তো আপনি যে ওনারশিপ নেওয়ার মতো মেন্টাল মডেল তৈরি করছেন আপনার, আপনি তো এখনই নিতে পারেন না। তো আমি বলছি বলে এখন হয়তো আলোচনা করতে পারছেন, আপনি কি কখনোই বলতে পারছেন এই প্রোডাক্ট আমার করা? না, যেহেতু হ্যাঁ, আমরা এই কোড যে করি। বলতে পারার মতো মেন্টালিটি তো তৈরি হয়নি এখনো। আরেকটা এক্সাম্পল দিই, প্রত্যেকটা কোম্পানিতে, সাধারণত সব কোম্পানিতে এইচআর ম্যানেজার বা এইচআর পার্সোনাল থাকে না? আচ্ছা, কোম্পানির যদি ইনকাম পড়তে থাকে, যদি লোক ছাঁটাই করা দরকার হয়, কাকে করে আগে? কিউএ। আগে এইচআর করবে, এইচআর গুলাকে আগে করবে, কারণ ওদের আমার দরকার না এখন। তার মানে এইচআর কখনোই নিজেকে মনে করে না যে আমি কোম্পানির লাইন ম্যানেজমেন্টে আছি, সব স্টাফ ম্যানেজমেন্টে। লাইন ম্যানেজমেন্টে খুশি থাকে যে না, আমাদের সরাইলে তো কোম্পানি থাকবে না, অথবা আমাদের চাকরি নিয়ে কোনো চিন্তা নাই। একটা সফটওয়্যার কোম্পানিতে যদি চাকরি চলে যেতে থাকে তাহলে কি হয়ে যাবে আগে, তাই তো আপনাদের ধারণা? তার মানে হচ্ছে ইউ ডিডন্ট টেক দ্য ওনারশিপ। আপনি ওনারশিপের মধ্যে যেতেই পারেন না, এটা আপনার না। আপনি এখনো মনে করছেন যে ঘর জামাইয়ের মতো আছেন। একটা একটা দেখেন, আপনাকে চিন্তা করতে হবে, একটা বাড়ির বউ যেমন শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি করে নেয় না, বরঞ্চ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যখন যায় ওইটা তার বাড়ি। এই যে ও নিতে পারলো ওনারশিপ, ভাই এটা আমার সংসার। তা আপনি কোয়ালিটি এনশিওর করে আপনি যে সফটওয়্যারটা বানালেন, এই ওনারশিপটা নিতে পারছেন না কেন? কোথায় গ্যাপ? কেন আপনার এই সাইকোলজিতে বসে আছে যে আপনি বানাচ্ছেন না? এখন থেকে আমরা বলবো যে এটা আমাদের তৈরি করা। মানে হচ্ছে আপনি এমন ভাবে গাইড করতে হবে যাতে করে আপনার গাইড। আচ্ছা, একজন ডেভেলপার যারা কোডার, সে মনে করে যে আমি বানাইছি না। অ্যানালিস্ট কি বানাইছে? অ্যানালিস্ট তো বানাইছে কিছু ডকুমেন্ট, বিজনেস অ্যানালিস্ট বানাইছে কিছু রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন। তাহলে আসলে কি প্রোগ্রামাররাই শুধু বানাইছে না? একজন ওনারা তো অ্যানালিস্ট জাস্ট কোড করছে। বানাইছে, ডাটাবেস ডিজাইনার বানাইছে, এগুলো সব বানাইছে। কিন্তু যারা ডকুমেন্টেশন করছে খালি মানে ডিজাইন ডকুমেন্ট, কিন্তু ইমপ্লিমেন্ট তো করেছে হচ্ছে জুনিয়র লোকজন। তা আপনি কি বলবেন যে একটা বিল্ডিং এর আর্কিটেকচার ডিজাইন যার, সে বানাইছে নাকি রাজমিস্ত্রি বানাইছে? কে বানায় বিল্ডিং? রাজমিস্ত্রি? রাজমিস্ত্রি বানায়, কিন্তু স্যার সবারই আসলে পার্টিসিপেশন আছে আর কি সেখানে। শোনেন, নরমালি বিষয়টা আমি এমন, বিষয়টা নরমালি আমি বলি বলি সিভিল আমরা। ইঞ্জিনিয়াররা বানায়। আচ্ছা, তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে রাজমিস্ত্রিকে দিয়ে আমি বানাই নিয়েছি, ভাবটা বুঝতে হবে এরকম। আপনি একজন কিউএ বলতে হবে যে আমি প্রোগ্রামারকে দিয়ে প্রোডাক্টটা বানিয়ে নিয়েছি। একজন মালিক যেমন বলে, টেকনিক্যাল লোক না হলেও আমি এই প্রজেক্টটা আমার। আর সবুর খান কি বলবে? ড্যাফোডিল ইউনিভার্সিটির সফটওয়্যার সে বানাইছে না? সবুর খান বলবে না এই যে আমি এই সফটওয়্যারটা বানাইছি? যখন অন্য কোম্পানির সাথে গিয়ে কথা বলবে, অন্য ইউনিভার্সিটির চেয়ারম্যানের সাথে কথা বলবে, আরে আমার সফটওয়্যার দেখেন কেমন সুন্দর, হ্যাঁ তাই না? তো আপনিও সেটা বলতে পারছেন না কেন যে আপনার সফটওয়্যার, আপনার প্রোডাক্ট? এখন থেকে বলা শিখতে হবে। আমি আপনাকে সেই এক্সেসটা তৈরি করে দিলাম,
যে এখন থেকে আপনাকে ওনারশিপটা নেওয়া প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার চাকরিটা মিনিংফুল হবে, আপনার কাজটা মনে হবে যে দিস ইজ মাই জব। জি, আদরাই মনে হবে যে আমি এখন ওদের কাজে হেল্প করছি। তো যতক্ষণ আপনি হেল্প করছেন মনে করবেন, ততক্ষণ আপনি ওই ভিতরে ঢুকবেন না, দায় ছাড়া কাজ করবেন, যতটুকু দেবে ততটুকু। এই টেস্ট গুলা করতে বলেছে, আমি টেস্ট গুলা করে দিছি। আমাকে কি করব, আমাকে তো প্রোডাক্টটা বানানোর পরে দিয়েছে, তা আমার তো ওই রিকোয়ারমেন্টস এর এক্সেস নাই। তা আপনি তো এক্সেস চান নাই। আপনার বিয়ের পরে যদি বলেন যে আমি ওই সংসারে রান্না করে ঢুকবো না, তো আপনি জীবনেও এক্সেস পাবেন না। ড্রয়িং রুমে বসে থাকেন লিপস্টিক দিয়ে, আপনারা খুব পছন্দ করবে সবাই, না? সো ইনভলভমেন্টে যেতে হবে। এনি কোয়েশ্চেন? মানে তাহলে তো টেস্টারদেরকে এনহ্যান্সমেন্টের যে আমরা দেই যে অবজারভেশন বা এনহ্যান্সমেন্ট, এগুলো আসলে দেওয়া উচিত। আস্তে আস্তে এভাবে করলে হ্যাঁ, বেটার হতো। এই কোর্সটা করার পরে আপনাদের আস্তে আস্তে মেন্টাল মডেলটা তৈরি হবে, একটা ম্যাচিউরড মেন্টাল মডেল তৈরি হবে। সেটার জন্য আমি এত কথা বলি আসলে এই জায়গাটায়, না হলে স্লাইড গুলো পড়ে মুখস্থ করতে বলতাম শুধু। প্রোডাক্টটা ভাইয়া, যে প্রোডাক্টটা যে গার্বেজ থেকে একটা মানে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসছি, মানে নেওয়া হয়েছে ইউজারের কাছে, ইউজেবিলিটি মানে এটা অ্যাকসেপ্টেড হয়েছে, এইটা বোঝানোর জন্য, মানে এটার জন্য কিউ এর কি পরিমাণ এফোর্ট ছিল, কিউ এর কি পরিমাণ, মানে এই ভিজিবিলিটিটা আমাদেরই দেখাই দিতে হবে আর কি। আমাদের এখানে কি জাহাঙ্গীর ভাইয়া শোনো, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমি যে কথাটা তুমি বললে না, গার্বেজ থেকে এটা বানাইছি কোয়ালিটি প্রোডাক্ট, এইখানে সমস্যা। না, এটা ভাইয়া না না, এটা হচ্ছে, এটা হলো সমস্যা এই কথার। মানে বিষয়টা আমি তখন বলেছি যে কার্টিসিটা থাকতে হবে, এই জন্য মানে আমি যখন এই কথাটা বলবো, এই কথাটা বলতে একদম পুরা এনভায়রনমেন্ট আরো নষ্ট হয়ে যাবে। ও তাহলে আমরা কি গার্বেজ বানাই? আমরা গার্বেজ বানাই না। কথা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কনস্ট্রাকটিভ কথা কিরকম, যে আমরা প্রথম থেকে এমন ভাবে হেল্প করে যাচ্ছি যাতে করে কারেক্ট রিকোয়ারমেন্টস তৈরি হয়। আমরা এমন ভাবে কোয়ালিটিটাকে প্রথম থেকে একসাথে প্যারালাল সহযোদ্ধার মতো কাজ করে যাচ্ছি যাতে করে ডিফেক্ট কম ধরা পড়ে, আমরা পারফেক্ট ডিজাইন যেন হয় এবং পারফেক্ট ইমপ্লিমেন্টেশন যেন হয়, কাস্টমার হ্যাপি থাকে। ভাইয়া এইটা হচ্ছে যে মানে যখন ডেভেলপার মানে ওই সেন্স থেকে কথাটা হয় যে সব এই পুরা ইয়েটা মানে সফটওয়্যারটা তো ডেভেলপমেন্ট করলাম মানে আমরা আর কি, মানে তো ওই সেন্সের ওই কথাটার ইয়েটা আর কি, এটা ফর্মালি তো ওইভাবে যাবে না, বাট যেটা হচ্ছে যে আমাদের কথা কিন্তু স্লিপ অফ টাং হয়ে যায়, যাবেই। তুমি হয়তো একজনের সামনে বললা যে টেস্টারের সামনে, বা এমন এক জায়গায়, আরে গার্বেজ একটা জিনিসকে কোয়ালিটি কিভাবে এনশিওর করতে, আই নো হাউ টু, দিস ইজ মাই অ্যাবিলিটি, এটি তো আমার প্রপার্টি, আমি আমি আমার স্কিলটা তো ওইখানেই, যে আমাকে একটা গার্বেজ জিনিস দেবেন, আমি কোয়ালিটি বানাই দিতে পারি। মানে আমার ফোকাসটা ছিল ভাইয়া যে মানে আমাদের যে হ্যাঁ, এফর্টটা ভাইয়া, আমি এটা ধরছি এই জন্য যে একটা কথা আছে, ইউ ক্যানট টেস্ট কোয়ালিটি ইনটু প্রোডাক্ট। মানে কোনো গাধাকে টেস্ট করে মানুষ বানানো যায় না। জি ভাইয়া, গাধার স্পেসিফিকেশন আছে, এটাকে মানুষ বানানো সম্ভব না। বিল্ট ইন একদম প্রথম থেকে মানুষের স্পেসিফিকেশনে থাকা লাগবে। আমরা খুব একটু যেন বা মানুষের যে প্রপার্টি সেটা তো থাকাই লাগবে, কিন্তু তার ফাংশনালিটি ছোটখাটো যে ডিফেক্ট গুলো আছে সেগুলো আমরা ধরে দেব। কিন্তু যদি ওই ডিজাইনের সময় যদি আমি না থাকতাম, তাহলে মানুষের স্পেসিফিকেশন না হয় গাধার স্পেসিফিকেশন হয়ে যেত। ফর এক্সাম্পল, একজন রিকোয়ারমেন্ট দিচ্ছে, ক্লায়েন্ট একজন রিকোয়ারমেন্ট দিচ্ছে, ভাষাটা এরকম, আমার একটা জিনিস লাগবে, জিনিসটায় 2টা চাকা থাকবে এবং ওখানে স্পোক থাকবে চাকাতে, ওটার উপর আমি বসতে পারবো, ওটা আবার গড়িয়ে যায়। কাস্টমার ঠিক এইভাবে রিকোয়ারমেন্ট দেয়। সো বিজনেস অ্যানালিস্ট এটা নোট ডাউন করলো, এটা আমরা বুঝলাম, সুন্দর করে মোড়া বানাইছে, মোড়ায় 2টা চাকা থাকে, স্পোক থাকে সুন্দর মতো, মনে করেন যে একদম চা কাঠের কাঠ দিয়ে মোড়া বানানো হয়েছে, স্মুথ একেবারে, অথবা ধরেন সেগুন কাঠ দিয়ে, ওরকম দারুণ ভাবে করা হয়েছে, কোনো নিখুঁত মোড়া হয়েছে। কাস্টমারকে যখন গিয়ে বললাম এই যে আপনার প্রোডাক্ট রেডি, সে বলবে আমি সাইকেল চাইছিলাম, আপনি কি দিচ্ছেন? So you cannot test quality into the product, you cannot, not possible. Understand?
যেটা পারি যে রিকোয়ারমেন্টের যখন এরকম গ্যাপ গুলো থাকে, যে যখন রিকোয়ারমেন্টটা ক্লিয়ার না, তখন ওই জায়গাগুলোতে আমরা কোশ্চেন, তারপরে এক্স্যাক্টলি, প্রথম থেকে আমাদেরকে ইনভলভ হতে হবে ডিফারেন্ট মাইন্ডসেট থেকে। আমরা আসছি, দারুণ দারুণ জিনিস আছে, আমরা আসছি ডিফারেন্ট মাইন্ডসেট গুলা কিভাবে কাজ করে। দেন আর কি করা লাগবে, আমাদের পার্সোনাল অ্যাট্রিবিউট থাকা লাগবে, একদম ভালো টেস্টারে। দেখেন প্রত্যেকটা লাইন এক একটা গল্প। কিরকম? কিউরিয়াস হওয়া লাগবে, পার্সোনাল প্রপার্টি, কিউরিয়াস হওয়া লাগবে, ওভারলুক করা যাবে না কোনো কিছু। আপনি যদি কোনো কিছু ওভারলুক করেন, তার মানে আপনি আসলে গুরুত্বই দিচ্ছেন না। আপনার ছেলে অসুস্থ, আপনি গুরুত্ব দেন না, ওভারলুক করছেন। আপনার ছেলে মিথ্যা কথা বলেছে, আরে ওটু বলে দিয়ে একটু গুরুত্ব দিচ্ছেন না, নষ্ট হচ্ছে আস্তে আস্তে, আপনি খেয়াল নাই। ডেভিয়েশন গুলো চোখে পড়ছে না, ইগনোরেন্সের কারণে অথবা চোখের কারণে। কি চোখ? আপনি কিউরিয়াস না। আর যা হয় হবে, আল্লাহ ভরসা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে আমি কি করব, টাইপ অফ থিঙ্কিং। এরকম টেস্টার হওয়া যাবে না। কেউরা ইয়ে হতে হবে কেমন, টেস্টারের মাইন্ডসেট এন্ড চোখ হওয়া লাগবে পার্সপেক্টিভ, অ্যাটেন্টিভ টু ডিটেল। উদ্ভট অন্যদিকে যাওয়া লাগবে না, কিন্তু যেটা দেখবেন আপনি ফোকাস করেন, ফোকাস করেন, আরো রিল ডাউন করেন, রুট কজ অ্যানালাইসিস করেন, ভিতরে যান, কোথায় কোন কোডটার জন্য এই সমস্যা। আপনার সাথে একজন খারাপ বিহেভ করেছে, আপনি খালি ওইটুকুই দেখলেন উপরটা, এই রুট কজ অ্যানালাইসিস করেন না আপনি, কেন এটা করলো, আচ্ছা ওর কি মন খারাপ ছিল, ও কি বিরক্ত, আমার আচরণে কি বিরক্ত হয়েছে কোনোদিন, একটু ফাইন্ড আউট করেন তো, জিজ্ঞাসা করেন, যান না উল্টা আপনি রেগে বসে থাকলেন। সো আপনার কিউরিয়াস হওয়া লাগবে, পার্সপেক্টিভ, অ্যাটেন্টিভ টু ডিটেইল হওয়া লাগবে। টু কম্প্রিহেন্ড দ্য প্র্যাকটিক্যাল সিনারিও অফ দ্য কাস্টমার। কাস্টমার কি চায় বলেন তো আমাদের কাছে, কি চায়? কাস্টমার তার ভালো বিজনেস চায়, এন্ডে সে একটা ভালো বিজনেস চায়। না, আমাদের কাছে কি চাই, কেন আমাদের কাছে আসছে? ভালো বিজনেস কাস্টমার চায় তাদের মতো করে চিন্তা করে, তার যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা 100% ঠিক ওইভাবে বুঝে জিনিসগুলা আমরা ইয়ে করি। মানে এক্স্যাক্টলি, তারা চায় হচ্ছে তারা একটা সমস্যায় পড়েছে যার জন্য আসছে আপনার কাছে, নাহলে আসতো না। পয়সা দিয়ে আপনার কাছ থেকে একটা সফটওয়্যার কিনতে আসে নাই, পয়সা দিয়ে আপনার কাছ থেকে একটা সলিউশন কিনতে আসছে। তার একটা সলিউশন চাই, তাদের মাথা ব্যথা, তো তাদের মাথা ব্যথাটা দূর করতে হবে আপনার। আপনার হয়েছে কি, আমি ওই যে কত সালে জানো, এটা 12-13 সালের দিকে সম্ভবত, নর্থ সাউথ ইউনিভার্সিটি সফটওয়্যার বানাবে। তো নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের টিচাররা গেছে আমার কাছে ড্যাফোডিলে দেখতে, জিনিসটা দেখছে একবার 3বার দেখছে, দেখার পরে ওরা একবার ইয়ে দিল টেন্ডারের মতো, হ্যাঁ, প্রিবিড মিটিং এ আমি গেছিলাম। তো প্রিবিড মিটিং এ বাংলাদেশে অনেক সফটওয়্যার কোম্পানি গেছে, যাওয়ার পরে আমি একটু দেরি করে একদম পিছনের লাইনে বসা আমি। তো ওরা যখন কথা শুরু করছে, তখন এক একজনের কাছ থেকে শুনতে চাচ্ছে যে আপনারা আসলে কিভাবে করবেন। মজার ব্যাপার হচ্ছে যাদের কাছে এইচআর সিস্টেম আছে, তাদের বলার স্টাইল, আপনারা এইচআর দিয়ে শুরু করেন, হ্যাঁ দেখবেন যে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যার কাছে হার্ডওয়্যার নেটওয়ার্ক সলিউশন আছে, তারা বলছে যে আগে ডাটা সেন্টার বানাইতে হবে। তো বিষয়টা হচ্ছে কি, যার কাছে যা আছে সেটা নিয়েই সে বেচতে চাচ্ছে আসলে। তো তখন কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের, তখন কি নাম ভুলে গেছে আমি, প্রফেসর একজন, উনি বলল, ভাত চেনেন ভাত, আমরা হচ্ছে স্টুডেন্টের টাকা দিয়ে আমরা ভাত কিনে খাই। ভাষা বুঝছেন, তার মানে কি পরিমাণ বিরক্ত হলে এই কথাটা বলে একজন মিটিং এর মধ্যে। প্রফেসর বলছে, ভাত চিনেন ভাত, আমরা ভাত খাই হচ্ছে স্টুডেন্টের দেওয়া টাকা দিয়ে, আর স্টুডেন্টদের জন্য যে সিস্টেমটা দরকার সেটা হচ্ছে ওদের কারিকুলাম থেকে শুরু করে একদম সার্টিফিকেশন পর্যন্ত এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। এই জিনিস কার কাছে, আপনাদের কাছে আছে বলেন? আমি এতক্ষণ কোনো কথাই বলেন, আমি শেষে একটু হাত তুললাম যে আমার কাছে আছে। আমার একদম সি লেভেল সবাই কি আছে। এবার ওখানকার যে আইসিটির যে কি বলে আইটি ম্যানেজার আছে, সে তো আমাকে প্রশ্ন, আচ্ছা আপনাদের ওখানে সার্ভার কয়টা? আমি বললাম দ্যাট ডাজন্ট ম্যাটার, কয়টা সার্ভার, কি কনফিগারেশন, এটা তো হচ্ছে পরের ব্যাপার। আপনার সিস্টেম যেটা আছে, আমি বলছি
2008 সাল থেকে আমাদের সিস্টেম চলছে স্টিল নাও। আমাদের স্টুডেন্ট সংখ্যা তখন ছিল মনে হয় প্রায় 15,000 প্লাস, এখন হচ্ছে 25,000। তো ওই এক সিস্টেমের মধ্যে কিন্তু চলতেছে 2008 সালের স্প্রিং থেকে এ পর্যন্ত ওই সফটওয়্যারই চলতেছে। তো এনিওয়ে, আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে কাস্টমারের সিনারিওটা আমরা বুঝতে না চেয়ে আমরা মনে করি প্রোডাক্ট কিনতে আসছে। সো ইউ হ্যাভ টু কম্প্রিহেন্ড দ্য প্র্যাকটিক্যাল সিনারিও অফ দ্য কাস্টমার। কম্প্রিহেন্ড মানে কি? আন্ডারস্ট্যান্ড বলেনি কিন্তু, কম্প্রিহেন্ড বলেছে। রিয়েলাইজ করা, রিয়েলাইজ। হ্যাঁ, কেমন ভাবে রিয়েলাইজ করা? সুন্দর একটা বাংলা বলি তাহলে বুঝতে পারবেন। হৃদয়ঙ্গম করা। জি স্যার। যেমন একটা মা তার সন্তানের অসুস্থ হলে যেমন ফিল করে না, আপনার কাছে কাস্টমার হতে হবে ওই রকম। আরেকটা আপনার মেন্টাল মডেল তৈরি করে দিচ্ছি আপনার। কাস্টমার কাছে টেস্টার হচ্ছে আপন ছোট ভাইয়ের মতো। কারণ কাস্টমার অবশ্যই বড় হবে, কারণ কাস্টমার ফাইন্যান্স দিচ্ছে, সে হচ্ছে দিচ্ছে। কিন্তু এই অর্গানাইজেশন, মনে করেন আপনি একটা হসপিটালে, বাংলাদেশের ঢাকা মেডিকেলে আপনার কেউ নাই, হঠাৎ করে দেখলেন আপনার একটা ছোট ভাই ওখানে, কি খুশি লাগবে বলেন তো? আপনার কি খুশি লাগবে বলেন তো? ক্রিটিক্যাল মোমেন্টে আপনি এমন একজন ছোট ভাই পেয়ে গেছেন যে সে আপনার স্বার্থ রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে না? একজন কাস্টমার টেস্টারকে ওই দৃষ্টি থেকে দেখতে চায়। আপনি হবেন তার ছোট ভাই, যাতে করে কোয়ালিটি আপনি কোনো ছাড় দিবেন না। আপনি বলেন আপনার বড় ভাইয়ের যদি 5 কোটি টাকা দিয়ে সফটওয়্যার কিনতে চাই এই বিজিআইটি থেকে, আপনি কেমন করে টেস্ট করবেন? আপনি কোয়ালিটিটা কেমন করে বলেন তো? ছাড় দিবেন কেউ? স্যার পুঙ্খানুপুঙ্খ রূপে। ইয়েস। সো আপনাকে কম্প্রিহেন্ড করতে হবে, আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে কাস্টমার আসলে কি চায়। আর আরেকটা জিনিস চিন্তা করেন, এখান থেকে আপনার একটা জিনিস বোঝা উচিত, কাস্টমার যখন আপনার উপরে সন্তুষ্ট, কাস্টমার যখন আপনার উপর রিলাই করছে, তখন বুঝেন যে ফাইন্যান্স করছে তার পক্ষের লোক আপনি। আর আপনি বলেন যে আপনি প্রোডাক্ট বানাচ্ছেন না, আপনি বলেন যে চাকরি গেলে আপনার আগে যাবে। হোয়াট দ্য হেল ইউ আর থিঙ্কিং? মানে কত কত ছোট করে নিজেকে দেখছেন, বুঝছেন আপনারা? মানে ওই যে ওই এক বাঘ ইয়েতে কি বলে, ছাগলের এখানে বড় হয়েছে, এই ছাগল না, হ্যাঁ ছাগল বা গরুর মেষের মধ্যে বড় হয়েছে, ছোটবেলা থেকে ওদের ওদের মধ্যে বড় হয়েছে। ওর জানে না যে সে বাঘ, ঘাস খায়, বড় হয়েছে ঘাস খায় আস্তে আস্তে। ও জানে না যে বাঘ খাবার দিয়ে, তো ওই বাঘ বা সিংহ হবে। তো হঠাৎ করে ওই ইয়ের মধ্যে, ক্যাটেলের মধ্যে একটা অরিজিনাল বন্য বাঘ এসে দিছে তাড়া। তো তাড়া দিছে দেখে ওই বাঘটা দৌড়াচ্ছে। তখনও কনফিউজ হয়েছে, কিরে ও বাঘ কেন আমার দৌড়ায় আমার দেখে। তখন ওরা ওর ধরছে, ধরে কিভাবে তুই দৌড়াচ্ছিস কেন? বলে ওরা যে দৌড়াচ্ছে। তুই যে বাঘ, তুই দৌড়াচ্ছিস কেন? বলে বাঘ মানে আমি কি জিনিস? তুই চিনিস না, ডাক দে। বলো হুঙ্কার দিছে, বলে এরা হুঙ্কার দে। তখন সে রিয়ালাইজ করছে, আরে আমি তো ছাগল না, তো আমি তো বাঘ। তো টেস্টারদের অবস্থা হয়েছে এই, আপনি জানেনই না যে আপনি কি জিনিস। ইউ আর ক্রিয়েটিং দ্য প্রোডাক্ট, they are developing the product according to your specification. টার্মটা কি ইউজ করলাম দেখেন, আমি কথার মধ্যে নিয়ে আসছি, ইউ আর ক্রিয়েটিং দ্য প্রোডাক্ট আর দে আর ডেভেলপিং দ্য প্রোডাক্ট। নাও তাহলে নাম্বার 1 বোঝা গেল। টু বি এবল টু অ্যানালাইজ দ্য স্ট্রাকচার অফ দ্য টেস্ট, আপনাকে অবশ্যই ওনারশিপ নিতে হলে আপনাকে ইনস অ্যান্ড আউটস তার টেস্টের যে ডোমেনটা বুঝতে হবে। না হলে তো আপনি বুঝবেন না। আপনি ধরেন জীবনে হসপিটাল নিয়ে চিন্তাও করেন না বা প্রসেস ফ্লো জানেন না আপনি, তো আপনি ইউ ক্যান নট বি আ গুড টেস্টার। আপনি আপনি হয়তো ইউনিভার্সিটি নিয়ে কাজ করেন নাই, তো আপনি কেমনে ভালো টেস্টার হবেন? আপনি তো জানেনই না, আপনি টেস্ট করে আপনি বুঝবেন কি করে? আপনি ই কমার্স নিয়ে আসেন, ই কমার্সের উপর বস হয়ে যেতে পারবেন। ওই বসও যখন যাবে অন্য একটা ডোমেনে, সে আবার হয়তো নতুন করে শুরু করতে হবে তার। সো ইউ হ্যাভ টু নো দা, এই জন্য কিন্তু আপনার স্পেসিফিক ডোমেইন অ্যানালিস্ট হওয়া লাগে, টেস্টার না। আমি যখন অ্যানালিস্টের কথা বলছি, অ্যানালিস্ট যদি হতে চান তাহলে স্পেসিফিক ডোমেইন এক্সপার্ট হওয়া লাগবে।
আদারওয়াইজ আপনি টেস্ট অ্যানালিস্ট হতে পারবেন না ভালো, আপনি টেস্ট কেস ডিজাইনই করতে পারবেন না ভালো করে। তখন মনে হবে ট্রেডিশনাল ওই আপনি ই কমার্সের জন্য যা করবেন ওই কম্পিউটার কি বলে ইয়ার কারের কন্ট্রোলারের জন্য তাই টেস্ট কেস বানায় বসে থাকবেন, বলবেন যে আমার অনেক অভিজ্ঞতা আছে, 20 বছর ধরে আমি কাজ করছি ই কমার্সের উপর। তা আপনি হইতে পারেন পিএইচডি তো হচ্ছে একটা টপিকের উপর, আপনি অন্য টপিকের উপর তো কথা বলার যোগ্যতা নাই আপনার। সো মাইন্ড ইট, আপনাকে বুঝতে হবে যে কোথায় আপনি আসলে স্ট্রাকচারটা বোঝা উচিত। নাম্বার 3, ডিসকভার ডিটেইল হোয়ার ফেইলিওর মাইট শো। এটা ওই উপরের হেডলাইনের সাথে মিল আছে যে আপনাকে ওভারলুক করা যাবে না, আপনাকে চোখ হতে হবে চিলের মতো, শকুনের মতো না। শকুন চকিরা হচ্ছে অন্যজনের ভুল দেখার জন্য, অন্যজন মরে গেলে খুশি হয়। আপনাকে চিলের মতো চোখ তৈরি করতে হবে যাতে আকাশ থেকেও যেন আপনার চোখ এড়িয়ে না যায় একটা সূচো। সো পার্সপেক্টিভ টু অ্যাটেন্টিভ টু ডিটেল হওয়া লাগবে আপনার চোখ হওয়া লাগবে ওই রকম দূরবীনের মতো, অনুবীক্ষণ যন্ত্রের মতো চোখ হওয়া লাগবে। স্পেকটিসিজম হ্যাজ দ্য ক্রিটিক্যাল আই, ওইটাই বললাম। আপনার পজিটিভ দিক আপনি দেখতে পান, কিন্তু আপনি কি জানেন যে এটা সরিয়ে দিলে কেমন হয়? মানুষের চেহারা অনেক সুন্দর, কিন্তু আপনার দাঁতগুলো সরিয়ে দিলে আপনার চেহারাটা কেমন হবে একটু ভেবে দেখেন। যদি এটা ভাবতেন তাহলে আপনি বৃদ্ধ মানুষের সাথে খারাপ আচরণ করতে পারতেন না। আপনি যদি ভাবতেন যে আপনার চামড়াটা কুচকিয়ে যখন বৃদ্ধ মানুষের মতো হয়ে যাবেন তখন কেমন হবে, এখন যদি ভাবতে পারতেন তাহলে আপনি খারাপ আচরণ করতে পারতেন না। ইভেন আমরা কিন্তু শীতের সময় গরম অনুভব করতে পারি না, গরমের সময় শীত অনুভব করতে পারি না, আমাদের অনেক লিমিটেশন। বাট আমি মেন্টালি আপনাকে ভাবতে বলছি যে আপনি গরমের সময় শীত অনুভব করেন, দেখবেন যে গরম লাগাটা ভালো হয়ে যাবে। আমার বাসাতে এয়ার কন্ডিশন নাই, ঢাকার বাসাতে। এখানে আছে, এখানে তো বাই ডিফল্ট সবারই থাকে। আমি ইচ্ছা করে নিই নাই, কারণ আমি অফিসে থাকতে কন্টিনিউয়াস এসিতে থাকলে আমি বাসায় গিয়ে মাথা ব্যথা করতো। তা আমি যখন দেখছি আমার মাথা ব্যথা করছে, গরমে আমি সহ্য করতে পারছি না, তখন আমি চিন্তা করলাম যে আমার ছেলে মেয়ে যদি বাসার মধ্যে এসির মধ্যে থাকে আনসোশাল হয়ে যাবে, ও বাইরে বেরোবে না এরা। সো আমি ইচ্ছা করে বাসাতে এসি নিই নাই, গরম অনুভব করো। কিন্তু অফিসে তো আমার সুযোগ নাই, কারণ আমার তো অফিস এনভায়রনমেন্ট আমার বানানো না। কি হয়েছে, মাথা যন্ত্রণা করতো প্রচন্ড বাসায় গেলেই। তো আমার ওয়াইফ একদিন বলতেছে, বিরক্ত, আমি আসলে খুবই বিরক্ত, কিছু একটা হলে বিরক্তিটা ভাব তৈরি হতো। আমার ওয়াইফ বলছে যে আচ্ছা মনে করো না, ভাল লাগছে, গরমটা কি সুন্দর, দিলাম সেটা ঝাড়ি। পরে আমি চিন্তা করলাম, আচ্ছা দেখি তো এরকম ভাবে চিন্তা করে, পরে যখন গরম লাগে আমি ভাবি ও কি লাভলি গরম, অনেকে তো ঘামার জন্য এক্সারসাইজ করতে যায়, আর আমি বসে বসে ঘামছি, কি আরাম, দারুণ তো, মজা তো। আর মাথা ব্যথা ভালো হয়ে গেল জানেন, আর মাথা ব্যথা করে না গরমের মধ্যে, আমার স্টিল না এখন আর মাথা ব্যথা করে না গরমে, রোদ্রে প্রচন্ড রোদের মধ্যে আমার মাথা ব্যথা করে না। সো দিস ইজ টোটালি মাইন্ডসেট। সেই কতগুলো জিনিস অ্যাকোয়ার করতে হবে, আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আপনার সকালবেলায় কি পরিমাণ খিদা লাগে বলেন তো? এখন প্রচন্ড খিদা লাগে, সহ্য করতে পারি না। রোজার মাসে কি হয়? রোজার মাসে তো সারাদিন খিদা লাগে না। তার মানে কি মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা যদি আপনি নিজের মধ্যে নিতে পারেন, যেমন আমি বলি আপনার ব্রেইন দ্বারা কন্ট্রোল হচ্ছে পুরো বডি। আসলে ব্রেনটা তো আপনার একটা পার্টস। ক্যান ইউ কন্ট্রোল ইউর ব্রেন, or you are the slave of your brain? যদি আপনি স্লেভ হন তাহলে আপনার ব্রেন যা বলবে আপনি তাই করবেন। তখন আমি বলে যে আমার মন যা চাই তাই করি। ইউ আর স্লেভ অফ ইউর ব্রেন। সো আপনাকে ইউ হ্যাভ টু বি কন্ট্রোলার অফ ইউর ব্রেন। সো আমি কি করি, আমি দেখেন আমি কিন্তু ওই যে রিফরমেশন, আর যদিও শুনছেন অনেকে যে জাহাঙ্গীর কবির বিভিন্ন ভাবে শুনছেন না এরকম রিফর্মিং করেন। তো আমি সবকিছু আগে ম্যাথমেটিক্যালি সাইন্টিফিক্যালি চিন্তা করি। 2019 সালের অক্টোবর মাসের 28 তারিখে আমি নর্মাল খাবার খেয়েছিলাম, তারপরের দিন থেকে আমি ভাত, রুটি, আলু, চিনি এসব কোনো কার্বোহাইড্রেটে যাই নাই। এখন আবার খেতে হচ্ছে কারণ বাসায় খাবার নাই চাল ছাড়া।
মানে সবজি তো আর কিনতে পারছি না, লকডাউন। আমি দিনে একবার খাই, এখনো স্টিল নাও আমি একবারই খাই, মানে এই রোজার সব সময় আমি সকালেও খাই না, আমি শুধু সন্ধ্যার সময় খাই। পারছি না, মাইন্ডসেট তৈরি করে নিছি। ইভেন মাঝে মাঝে আমি 3 দিন পর একবার খাই। পসিবল না? 3 দিন করে একবার? 3 দিন পর, আমি হাইয়েস্ট 4 দিন পর একবার খাইছিলাম, 96 ঘন্টা পরে খেয়েছি আমি। মাঝখানে কি কিভাবে কোনো সম্ভব? স্ন্যাক্স বা হালকা পাতলা কিচ্ছু কিছু না, খেয়েছেন? কিচ্ছু না, শুধু পানি খাইছি, পানি কাজে পানি একটা খেয়েছি, সময় র চা বা র কফি এইসব। কি বলেন স্যার? আমি কেমনে সম্ভব? স্যার 3 দিন পর্যন্ত একবার ছিলাম, ফুল 3 এই দিন না, দেখুন, মানে সন্ধ্যা পর্যন্ত শুধু পানি খেয়ে। আর যখনই পেটের মধ্যে খুব ইয়া মনে হইতো, যা 1 গ্লাস পানি খাইতাম। আপনি আসল কথা কি, আমাদের সিস্টেমটা, মানে আমি খুব অবাক হয়ে যাই, আমাদের পুরা বডি মেন্টাল স্ট্রাকচার, এটা টোটালি ডাটা সায়েন্স, একটা টোটালি ডেটা সায়েন্স। আপনার আপনি যখন মনে মনে করবেন যে আমার খাওয়া দরকার, তখন অ্যাসিড সিক্রেশন হয়, এর আগে হয় না, পেট জ্বলবে না। যখনই আপনি মনে করেন যে আমি এখনো স্টিল, আমি মনে করেন যে খাই না, কিন্তু আমি ধরেন একদিন দুপুর বেলায় অফিসে একটা দাওয়াত আছে, তো আমি জানি যে আজ দুপুরে খাওয়া লাগবে আমার, আমি তো সোশ্যাল, তো একেবারে তো আনসোশ্যাল না। আমি যদি বলি আমি খাই না, তাহলে তো আমার সোসাইটি থাকবে না। তো মাঝে মাঝে খাওয়া লাগে ওরকম। তো যেদিন আমি মনে করছি যে আমি দুপুরে আজকে খেতে হবে, সকাল থেকে খিদে লাগা শুরু করছে। টোটালি মাইন্ডসেট, আর কিচ্ছু না। সো এই মেন্টাল মডেলটা আমাদের, এই জন্য ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর ব্রেন। ব্রেন তখন শরীরকে চালাবে, ভেরি ইজি। তাহলে কি হলো আমার, স্পেকটিসিজম হ্যাজ দ্য ক্রিটিক্যাল আই। আপনার চোখ থাকতে হবে এমন ভাবে যাতে করে আপনি নিজে যেন কন্ট্রোল করতে পারেন এনভায়রনমেন্টকে, আপনি যেন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দেন। আপনার চোখ হতে হবে একদম সেরকম চিলের মতো, আপনি জেনে শুনে, এবং আপনার গ্যাপ শট অ্যানালাইসিস করতে হবে। যেমন আমি ইম্পর্টেন্সের কথা বলেছিলাম, ইম্পর্টেন্স কিভাবে বুঝি, ওটাকে সরাই দেন, ওটার অভাব তৈরি করে দেন, দেখবেন যে ওটার ইম্পর্টেন্স বুঝতে পারবেন। হ্যাঁ, একজন না থাকলে, এখন আছে তো আপনি বুঝছেন না, ঝগড়া করছেন, না থাকলে বুঝবেন যে সে কতটা গুরুত্বপূর্ণ। বলেন এরকম, আমি না থাকলে বুঝবা আমি কি ছিলাম। তো এরকম আপনাকে সরিয়ে দেওয়ার চোখ রাখতে হবে, যেটা না থাকলে কি হয়, তার ইম্প্যাক্ট কি। টেস্টারের বিশেষ করে এটা থাকা লাগবে। নাম্বার 4, টেস্ট অবজেক্টস কন্টেইন ডিফেক্টস, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড দেম। কি বললো, টেস্ট অবজেক্টের মধ্যে ডিফেক্ট থাকবেই, যতই আপনি কনস্ট্রাকটিভ কাজ করে আসেন না কেন, ডিফেক্ট থাকবেই। কেন বলেন তো এই কথাটা বললো, ডিফেক্ট থাকবে কেন আমি যদি কনস্ট্রাকটিভ করে আসি, কেন ডিফেক্ট থাকবে? স্যার ওই যে রুলের যে First rule. 7টা রুলস হলো। এটা স্যার সেমি টেস্টিং প্রিন্সিপালের সেকেন্ড টার্ম। না আসলে না, আমার না, মনে হয় প্রথমটা। যে সফটওয়্যারে যে প্রেজেন্ট আছে বা ডিফেক্ট প্রেজেন্ট আছে, এটাই হচ্ছে আমরা শো করাই প্রথমটা আর কি স্যার, প্রথমে। হ্যাঁ প্রথমটা মানে ডিফেক্ট থাকবেই। প্রথমটা ডিফেক্ট থাকবেই। এইটা রুট কজটা যদি বলি আমি কেন থাকবে, প্রথম কথা হচ্ছে টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, আর সফটওয়্যার মানুষের বানানো, হিউম্যান এরর। হিউম্যান এরর থাকবেই। আমি যতই চেষ্টা করি কি হিউম্যান এরর থাকবে, আমি যতই চিন্তা করি কিছু না কিছু ভুল হবে, ওইটার জন্য লাগবেই টেস্টার। আমাকে অ্যানালাইটিক্যাল কাজ করতেই হবে, বাট কত পার্সেন্ট আমি অ্যানালাইটিক্যাল করছি আর কত পার্সেন্ট কনস্ট্রাকটিভ করছি, দ্যাট ইজ ইয়োর এক্সেলেন্সি। যদি আমি 90% কনস্ট্রাকটিভের দিকে যেতে পারি কিনা তাই বলি। যদি আমি 100% অ্যানালিটিক্যাল থাকি, তাহলে আপনি সিদ্ধান্ত এসে ধরেন, আপনি আসলে কোয়ালিটি টেস্টার না, আপনি হচ্ছে খালি গেট কিপার। আপনাকে বলা হয় গেট কিপার, আপনি পাওয়ার দেখান যে আমি পাস না দিলে পাস হবে না। হ্যাঁ, আপনি খালি শুধু এক্সামিনার, আপনি এক্সামিন করছেন আর কিচ্ছু না। কিন্তু আপনি যদি মেন্টর হতেন, আপনি যদি প্রথম থেকেই মেন্টরশিপ নিয়ে যদি এগিয়ে আসতেন, তাহলে কোয়ালিটি এনশিওর করা যেত। আমরা বলি সফটওয়্যার কি ক্রাফট নাকি ইঞ্জিনিয়ারিং? যেমন ছবি আঁকা ক্রাফট, আমরা যখন বলি ইঞ্জিনিয়ারিং, স্যার কোনটা ক্রাফট? ক্রাফট স্যার। ইঞ্জিনিয়ারিং যদি হতো তাহলে আমরা একদম টু দা পয়েন্টে বলতে পারতাম, ওই যে এতটা থেকে এত মিনিটের মধ্যে আমার একটা প্রোডাক্ট রিলিজ হবে।
100% স্পেসিফিকেশন সহ প্রতি এতদিন পরে এত তারিখ বিকাল 5টা 8 মিনিটের মধ্যে আমি রিলিজ দেবো। ম্যাথমেটিক্যাল হতো, আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং তাহলে ম্যাথমেটিক্স। যেমন আমাদের সূর্যগ্রহণ কত তারিখে কয়টার সময় কত মিনিট কত সেকেন্ডে হয় বলে দেওয়া যায়, কারণ অঙ্ক। তাহলে সফটওয়্যারটা কি ক্রাফট না ইঞ্জিনিয়ারিং? ইঞ্জিনিয়ারিং না ক্রাফট? ক্রাফট স্যার। আচ্ছা, যদি ক্রাফট হয় তাহলে আপনি হিসাবই করতে পারেন না। আপনাকে যদি বলা হয় কবে রিলিজ দেবেন আমি জানি না, এটা ক্রাফট। আপনি পিকাসোকে যদি বলেন যে কয়দিন লাগবে ছবি আঁকতে, ও বলবে। সফটওয়্যারটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর টেস্টিংটা হচ্ছে ক্রাফট। না, সফটওয়্যারও ক্রাফট। আচ্ছা, ক্রাফট তো না ইঞ্জিনিয়ারিং না, মাঝামাঝি জায়গা। এখন আপনি যদি ক্রাফট বলেন তাহলে হচ্ছে আপনি প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন না। আবার আপনি যদি বলে ইঞ্জিনিয়ারিং বলেন, সম্ভব না, আপনি ম্যাথমেটিক্যালি বেস্ট কোয়ালিটি এনশিওর করতে পারবেন না। ম্যাথমেটিক্যালি আপনি বলতে পারবেন না, কারণ এটা চেঞ্জ হবে। সো তার মানে কি, ক্রাফট এন্ড ইঞ্জিনিয়ারিং এর মাঝামাঝি কোনো জায়গা। এখন যদি আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে বেশি কাছে নিয়ে যেতে পারি তাই প্রজেক্ট ম্যানেজ করা সহজ হবে। তখন হবে ওই যে ফ্যাক্টরির মতো খালি মুড়ির মতো বেরোতে থাকবে, প্লাস্টিকের বোতলের মতো। আর যদি আমি না পারি তাহলে পিকাসোর মতো বসে থাকতে হবে। ক্লায়েন্ট বলবে কবে দেবেন, আরে যখন হবে তখন দেব। হবে, চলবে। মালিক বলবে কবে, টাকা আসবে কবে, বলে যখন হবে তখন হবে। তখন বলবে যে আপনার বেতন বন্ধ। তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং এও যেতে পারবো না, ক্রাফটেও যেতে পারবো না। 100% মাঝামাঝি থাকতে হবে কোথাও। যতটা ইঞ্জিনিয়ারিং এ যাওয়া যায় আমাদের ইন্টেনশন হচ্ছে ততটুকু, কিন্তু ক্রাফট থেকে বের হওয়া যাবে না। তাহলে আমাদের টেস্টিংও হচ্ছে, যদি আমি অ্যানালিটিকে যাব না কনস্ট্রাকটিভে যাব, যেতে পারবেন না পুরোপুরি কনস্ট্রাকটিভে। উচিত হচ্ছে কনস্ট্রাকটিভে বেশি দূর যাওয়া, যাতে ডিফেক্টটা কম হয়। কারেক্ট? জি স্যার। Okay. Now, do not believe you are told everything you are told by the developers. এই কথাটা বলেন না, ডেভেলপাররা মন খারাপ করবে। হ্যাঁ, যে যা বলবে সেটা বিশ্বাস করা যাবে না ডেভেলপারদের। মানে এই না যে নেগেটিভ কথা বললাম, আসলে এটা বুঝতে হবে। এটা হচ্ছে ডেভেলপাররা যা বলবে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। কারণ আপনি একটা ডিফেক্ট রিপোর্ট করছেন, সেটাকে ফিক্স করে জানাই দিল যে আই এম ডান। সো আপনি কি বলবেন? থ্যাঙ্কস, লেটস টেস্ট, চলো টেস্ট করে দেখি। এমনি বিশ্বাস করে চলে যাবেন না বাসায়, আরে বলেছে ও তো রিপোর্ট করছে, মেল করেছে যে হয়ে গেছে, ও তার উপর আপনি রিপোর্ট করে বসে থাকলেন। নো, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য টেস্টিং, রিটেস্ট, দেন আপনার রিগ্রেশন দরকার হলে রিগ্রেশনও করতে হবে আপনাকে। বলা যাবে না যে বিশ্বাস করলাম। নাও one must not get frightened by the fact that serious defect may often be found which will have impact on the serious course of the project. বিষয়টা হচ্ছে এরকম, ভুল মানুষের হয়, কিন্তু সিরিয়াস কোনো প্রবলেম হয়ে গেলে আমরা পরস্পরকে দোষারোপ করা শুরু করি। দেখবেন যে রিলিজ ডেটের সময় খালি ডেভেলপাররা বলে টেস্টাররা লেট করছে, আর টেস্টাররা বলে যে ওর মডিউল রিলিজ করতে দেরি করছে, তো আমি কখন করব, পরস্পরের দোষারোপ করা শুরু করে দেয়, তাই না? কেউ দোষটা নিজের নেয় না। কেওয়া শুরু হয় তখন ক্রুশিয়াল টাইম, রিলিজ টাইম। আপনাদের হয় না? এটা একটা কমন সিনারিও আমাদের। তাহলে যদি আপনি আসলেই যদি সিনিয়র হতে চান, যদি আপনি আসলেই ওই যে সাইকোলজিটা বললাম সেটা হতে চান, টেক ইউর রেসপন্সিবিলিটি, নেন না। দেখেন আস্তে আস্তে ওই ডেভেলপাররা আপনাকে পছন্দ শুরু করবে। এটা আর একটা কোয়ালিটি কিন্তু। যেমন এপিজে আবুল কালাম আজাদ বলছিল যে উনি তো হচ্ছে সায়েন্টিস্ট ছিল, ওই স্পেস যেটা পাঠাইছিল ইন্ডিয়ার যে কি বলে কৃত্রিম উপগ্রহ যে স্যাটেলাইটটা পাঠাইছিল, সে প্রথমবার ফেল করেছিল, প্রথমবার সাকসেসফুল হয় নাই, ক্র্যাশ করেছিল। তখন যে এপিকে আবুল কালাম আজাদ ছিল হচ্ছে ওইটা দায়িত্বে, সে পরিষ্কার বলল টোটাল দোষ হচ্ছে আমার ভুলের কারণে এইগুলা হয়েছে। একজনও ডেভেলপারদের দোষ দেয় নাই একবারও। সেকেন্ড টাইম যখন সাকসেস হলো তখন ডেভেলপারদের নিয়ে যারা ছিল তাদের নিয়ে স্টেজে উঠছে, অল ক্রেডিট গোজ টু দেম,
তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের সফলতা। নেন না এই লিডারশিপটা আপনি যদি নেন, দেখেন যে আপনার এর পর থেকে রিলিজ টাইমের কনফ্লিকশনটা দূর হয়ে যাবে। এটা তো কেউ এগিয়ে আসতেছেন না, যার জন্য এই কনফ্লিক্ট চলতেই থাকবে সারা জীবন। হু ইজ টু বেল দ্য ক্যাট? আপনাকে নিতে হবে, কারণ হচ্ছে ইউ আর দ্য সিনিয়র। ডেভেলপারদের থেকে আপনার গুরুত্ব বেশি, কারণ ইউ আর দ্য টেস্টার, বিকজ ইউ নো বেটার দ্যান দেম, দ্যাটস ওয়াই ইউ ক্যান টেস্ট। সো ইউ আর দ্য সিনিয়র, আপনাকে দায়িত্ব তো নিতে হবে। এন্ড সিনিয়রদের দায়িত্ব না দিয়ে জুনিয়রদের উপর দোষটা পান, তাহলে জীবনেও সিনিয়র হতে পারবেন না। আমি যদি সব দোষ আমার ছোট ভাইয়ের গায়ে চাপাই দিই, সে ছোট ভাই কোনোদিন আমার সম্মান করবে? আর করবে না। সো শোল্ডারটা বড় করেন, ভার নেওয়াটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার কাঁধ বড় হবে, দায়িত্ব বড় হবে, তাহলে আপনি নিজে বড় হতে পারবেন। আর একটা জিনিস এখানে বলে রাখি, প্রত্যেকের রিজিক আল্লাহ এমন ভাবে দেয়, আপনি যদি কারো দায়িত্ব নিতে পারেন, ওর রিজিকটা আপনার ইনকামের মধ্যে চলে আসবে। সো টেক ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি অফ দ্য সারাউন্ডিং। দেখবেন যে আপনার তাদের রিজিকটা আপনার, মনে করেন যে আমার পরিবারে, যেমন এটা আমি বিলিভ করি এবং আমি এক্সিকিউট করি, আমি দায়িত্ব নিয়েছি আমার কিছু রিলেটিভের, কি হয়েছে, ওই রিলেটিভের দায়িত্ব নেওয়ার কারণে ওর রিজিক তো আলাদাভাবে দিচ্ছিল, তাই না? সে রিজিকটা এখন তাদের তো ইনকাম নাই, আমার মাধ্যমে যাচ্ছে, তার মানে কি আমার রিজিকটা বাড়াই দিছে আল্লাহ। তাহলে রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য কাঁধ তৈরি করেন, এই কাঁধটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাঁধের ভার নেওয়ার প্র্যাকটিস থাকলে বেশি ভার নিতে পারবেন। ওয়েট লিফট যারা করে তারা একদিনে হয় না। সো আপনাকে রেসপন্সিবিলিটি নিলে এই কাওয়াজটা তৈরি হবে না। লাস্ট লাইনটা বুঝতে পারছেন? আমার মনে হয় এর থেকে ভালো কোনো এক্সাম্পল কেউ দিতে পারলে দিতে পারেন। আর একটা এক্সাম্পল দিই ফ্রাইটেন্ড হওয়ার জন্য। আপনি কখনোই ভীত সন্ত্রস্ত হবেন না। সর্বোচ্চ বিপদ আসতে পারে যদি আজরাইল আসে পৃথিবীতে, এছাড়া কোনো বিপদই না। এছাড়া হচ্ছে সব আপনাকে পরীক্ষা করছে, এই পরীক্ষাতে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, আপনি ফেল। আপনি অন্যজনের দোষ ঘাড়ে চাপিয়ে দিয়ে বেঁচে আসতে পারবেন আপাতত, কিন্তু আপনি অনেকের চোখে ছোট হয়ে যাবেন। সো আপনি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বেঁচে গেলেন, আসলে বাঁচেন নাই। এই জন্য যে কাজটা করতে হবে, বিপদ ভুল হতেই পারে, আচ্ছা মানুষ মাত্র ভুল করে, এটা আমি যেমন বলি, আমার যদি ভুলের কারণে কোনো সমস্যা হয়, তা আমি বললাম যে এই ভুলটা তো আমি আসলে ইচ্ছা করে করিনি, তবে এই যে ভুলটা হয়েছে এটা দিয়ে প্রমাণিত হয় যে আমি মানুষ, আই এম নট রোবট, আই এম নট ফেরেশতা, আমি মানুষ এবং আশরাফুল মাখলুকাত, ফেরেশতার থেকে আমি উন্নত, এটা প্রমাণ করে দিলাম যে আমার ভুল হয়। সো এতটুকু কথা বললে তো দেখবেন যে ইজি হয়ে গেছে। এই মেন্টাল মডেল গুলো তৈরি করতে হবে আস্তে আস্তে। জি স্যার, কথা শিখতে হবে আর কি। কথা শিখতে হবে না, কথা এমনি তৈরি হয় না, কথা আপনার জীবন থেকে আসে। একজন বলছে, এক ইহুদি, মানে আমাদের ধর্মে যেটা আছে, মানুষকে মারা যাওয়ার পরে কবরে যখন দেয় 3টা প্রশ্ন করে না, ফেরেশতারা এসে 3টা প্রশ্ন করে। তো ইহুদি বলছে আমি টানা মুখস্থ করে থাকবো, যদি এরকম ঘটনা ঘটে একদম ঠাটা মুখস্থ থাকবে, বলে দেবো। ভাই প্র্যাকটিস যদি না থাকে ওই মুখ দিয়ে তখন আসবে না। স্যার আমি ছোটবেলায় ভাবতাম এটা, যখন ফার্স্ট হচ্ছে বইয়ে পড়ছিলাম, মানে আমাদের তো আরবি শিক্ষা যে বইটা সেখানে ছিল, যে আমি এটা এইভাবে মুখস্থ করবো যে জীবনও ভুলবো না। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমার জীবন চরিত বা আমার যে কাজ, আমার চিন্তা ভাবনা, এগুলো আমার চোখে মুখে প্রকাশিত হবে। এমনি এমনি মুখ দিয়ে কথা আসে না মানুষের। এটা নিয়ে ভাবছেন কিনা, ভাবলেই তো এক্সিকিউশনে যেতে পারবেন। জুলুম কাকে বলে বলেন তো কেউ? জুলুমের ডেফিনেশন? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটাই জুলুম। আমি শোনেন, আমি যেটা বিলিভ করি সেটা এক্সিকিউটও করি। আমি ড্যাফোডিলে আসার আগে যে কোম্পানিতে চাকরি করতাম, একদিন আমি এমডি স্যারকে বললাম, স্যার আপনি আমার উপরে জুলুম করেন না। বলে মানে রাশেদ কি? বলে মানে আমাকে বেশি স্যালারি দিয়েন না। এ লোক তো পুরা মেরে গেছে, কেউ স্যালারি বেশি দিলে কে উল্টা এরম বলে যে আমার স্যালারি বেশি দিয়েন না।
ধরেন এখন ফর এক্সাম্পল রেজাউল বাপ্পি ধরেন এই ইয়ে থেকে বিজিআইডি থেকে 2 লাখ টাকা স্যালারি পাই। এখন হঠাৎ করে মালিক খুশি হয়ে 4 লাখ করে দিল। রেজাউল এখনো খুশি হয়েন না, স্যালারি কিন্তু অ্যাকাউন্টে যায় নাই আপনার। কনগ্রাচুলেশন। এরকম বাড়াই দিল, রেজাউল তো খুশি হয়ে যাবে না? আমি কিন্তু খুশি হইতাম না। না স্যার, স্যার খুশি হচ্ছে এটাই বেশি কাজ করবে, কারণ যখন আমার 4 লাখ টাকা স্যালারি হয়ে যাবে তখন আমার রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। না, রেসপন্সিবিলিটি থেকে আরো বড় ব্যাপার, রেসপন্সিবিলিটি বাড়াই দিল, ধরেন আপনাকে বাড়াই দিল বলেই তো এবং আপনার ওটার 4 জন্য লাখ তো আমার সক্ষমতা লাগবে এরকম। হ্যাঁ, ওই জায়গাটা আসেন। এখন আপনার মার্কেটে যোগ্যতা হচ্ছে বিজিআইটি যদি কালকে বলে যে বাপ্পি আমরা আসলে চালাতে পারছি না, আমরা আপনাকে একটু প্লিজ আপনি রিজাইন দেন, অথবা আর 2 মাস যে নিয়ম আছে সেই নিয়মে আপনি আপনি জব খুঁজে বের করেন, তখন আপনি দেখলেন যে আপনার তো মার্কেটে পাচ্ছেন 1 লাখ টাকা স্যালারি। 1 লাখ টাকা স্যালারি, জি। তার মানে কি আপনি 2 লাখ টাকার অলরেডি হ্যাবিচুয়েট হয়ে গেছেন লাইফ লিডিং কস্ট। রাইট। তো তখন আপনার প্রতি বিরাট জুলুম হয়ে যাবে কিন্তু। তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে জুলুম মানে হচ্ছে যার যতটুকু প্রাপ্য তার থেকে কম বেশি করা। দিস ইজ দ্য এক্সেলেন্ট ডেফিনেশন। কাউকে যদি আমি আপনার জুলুম, আপনার প্রাপ্য ছিল, অপরাধ করেছেন, শাস্তি, আপনাকে আমি শাস্তি দিলাম না, আপনি জানেন আপনার প্রতি কি পরিমাণ জুলুম হলো? আপনি এই অপরাধ আবার করবেন। আপনি আপনার ছেলেকে ধরেন একটা অপরাধ করেছে, আপনি শাস্তি দিলেন না, মাফ করে দিলেন, হয়তো মাফ করে দিলেন, আপনি জানেন যে এই অপরাধটা তার হ্যাবিট হয়ে যাবে এবং সে নষ্ট হয়ে যাবে। আর আপাত দৃষ্টিতে আপনি যখন পিটাবেন, ধরে শাসন করবেন, তখন এর কাছে মনে হবে জুলুম, না? কিন্তু না, এটা জুলুম না, এটা হচ্ছে প্রাপ্য তার, ওটা দিতেই হবে। এনিওয়ে, সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে বুঝতে হবে, প্রত্যেকটা রুট কজ বুঝতে হবে, তার ইম্প্যাক্ট বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। নাও গুড কমিউনিকেশন স্কিল মোস্ট ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে মানুষের সাথে মানুষের যে আপনার যে গুরুত্ব, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলের উপর ডিপেন্ড করছে। আপনি আসলে কিভাবে কমিউনিকেট করেন, আপনার চোখ, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার রেসপন্স, সবকিছুই আপনার কমিউনিকেশন। মানে হাউ ইউ আর ইন্টারেক্টিং অর রেসপন্স টু দ্য সোসাইটি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ কমিউনিকেশন স্কিল মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা যাদের নাই তারা অনেক বড় ইঞ্জিনিয়ার হলেও আপনার সোসাইটিতে আসলে গুরুত্ব কম পায়। তো এটা তৈরি করতে হবে আপনাদের, টেস্টারদের জন্য মাস্ট। ডেভেলপাররা অনেকটা মেশিনের মতো, তাদের না হলেও চলে, কিন্তু টেস্টারদের লাগবে। কি বলছে প্রথম পয়েন্ট, টু ব্রিং ব্যাড নিউজ টু দ্য ডেভেলপার। হাউ ইউ কনভে দ্য ব্যাড নিউজ? বেশি বেশি ডিফেক্ট বের করা। ব্যাড নিউজটা আসলে কনভে করবেন কি করে? আপনি যে মেসেজটা দিবেন, মনে করেন যে আপনি একটা ব্যাড নিউজ দিতে চান, একজনের বাপ মরে গেছে, কিভাবে দিবেন? এই দোস্ত, তোর বাপ মরে গেছে রাম। ও আমাদের কি টাইম শেষ হয়ে গেছে না? সরি। এমপ্যাথি নিয়ে আসতে হবে, তারপরে বলতে হবে যে দেখো কোডটা ঠিকই আছে, বাট এখানে প্রবলেম আছে একটু। কারেক্ট, পজিটিভ। আমি হলে বলবো আপনাদের জন্য কাজ নিয়ে আসছি। না মানে আচ্ছা, নেক্সট ডেতে আমরা শুরু করব। আচ্ছা, নেক্সট ডেতে আমি এটা শেষ করার পরে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা নেব কিন্তু। হ্যাঁ, ক্লাসে কোন পর্যন্ত স্যার পরীক্ষার ইয়েটা সিলেবাস? ক্লাসে ধরেন 15 মিনিট পরীক্ষা হবে, 15 মিনিট ম্যাক্সিমাম। 7টা কোশ্চেন দেবো আমি, 15 মিনিট সময়। হ্যাঁ, অনলাইনে, মানে আমি জাস্ট শেষ করার পরে আমি বলবো যে যান এখন এক্সাম দেন, 15 মিনিট পরে যে 15 মিনিটের গ্যাপে আমি এক্সামটা নিয়ে নেবো। আগামীকাল নেক্সট উইকে নেবেন না? আগামীকাল নেবেন স্যার, তাই না? আগামীকালকে নিয়ে এই এক্সাম তো হচ্ছে, শোনেন, এক্সাম হচ্ছে আমার কাছে খেলার মতো মনে হয়, সিরিয়াস হবেন না। এক্সাম মনে হচ্ছে যেমন ধরেন আপনি এক পার্কে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখলেন যে ওয়েট মেশিন আছে, আপনি 2 টাকা দিয়ে ওয়েট মাপেন না? ওয়েট মাপেন কেন? আপনি আসলে ইউ আর এক্সামিনিং ইউর ওয়েট, ফিজিক্যাল আপনার যে
স্টেবিলিটি বা কি আছে সেটা চেস করছেন না। তো টেস্ট নাথিং বাট ইউ আর গেটিং দ্য রেসপন্স দ্যাট আপনার অবস্থাটা কি এখন। এক্সাম ইজ নাথিং বাট দ্যাট আপনার যে নলেজ লেভেলটা হয়েছে সেটা একটু টেস্ট করলেন, দেখি তো আমি। বাট এক্সাম যখন ফাইনাল এক্সাম হবে দ্যাট ওটা হচ্ছে ম্যাটার করে যে আপনি ওটা পাস ফেলের একটা ব্যাপার আছে। এখন যতগুলো আমি এক্সাম নেব ইট উইল শো দ্য ডিফেক্ট, স্যার আপনার এটা কি নলেজ ডিফেক্ট দেখা যাবে। এটা নেক্সট উইকে নেওয়া যায় কি? তাহলে আমরা একটু মানে এটা ভালো করে পড়ার সুযোগ পেতাম আর কি। স্যার আমার মনে হয় স্যার কালকে নিলেই ভালো, কালকে একটা নেন। জি স্যার, কালকে নেন। কালকে নেন। আচ্ছা আমি তো বলছি সালমান এটা তো খেলা। জি স্যার। এক্সাম একদম খেলা, হ্যাঁ আমাদের ঠিক আছে স্যার, সমস্যা নাই, সালমান কারণ এমনি হচ্ছে পারবে তাহলে স্যার। বুঝতে পারবো যে আমাদের যেখানে যেখানে ভুল হচ্ছে অ্যাটলিস্ট তার মানে ওখানে ওখানে কনসেপ্ট ক্লিয়ার নেই। এক্স্যাক্টলি, এবং ওটা আমি কালকেই ওটাকে ইয়ে করব, কি বলে রিভিউ করব, মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে দেব। স্যার প্যাটার্নটা কি ওই ইসের মতো হবে নাকি থিওরিটিক্যাল হবে? প্রদীপ ইউ আর ভেরি সিরিয়াস। জি স্যার। টেক ইট অ্যাজ এ গেম। হ্যাঁ প্রদীপের চেহারা দেখা যায় না, কখনোই দেখতে পারি না। হ্যাঁ প্রদীপের চেহারা দেখানো উচিত। মাঝে মাঝে ইয়ে করছি স্যার। ডোন্ট টেক ইট সিরিয়াস। হ্যাঁ মানে প্রদীপ তো সবাইকে আলো দেয় ভাইয়া, এই জন্য নিজেদের চেহারা দেখা যায় না তাদের। না অ্যাটলিস্ট প্রদীপকে না, তাহলে বিষয়টা হবে যে আমরা আমাদের দেখবে না, প্রদীপকে তো আমরা দেখবো। স্যার আমি এমনি ইউটিউবে কয়েকদিন এই প্যাটার্ন দেখতেছিলাম, তো এই জন্য ভাবতেছি যে এই আর কি। আসলেই সিরিয়াস বোঝা যাচ্ছে এখন। না সিরিয়াস হবেন, আমি সিরিয়াসনেসটা বলছি এরকম, ডোন্ট টেক ইট অ্যাজ এ জোক। লাইফটা হচ্ছে খুবই সিরিয়াস ব্যাপার, বাট ডোন্ট টেক ইট অ্যাজ এ প্যানিক। লাইফ ইজ নট এ প্যানিক। হ্যাঁ এটা হচ্ছে একটা ফ্লোর মধ্যে চলতে হবে আমাদের। আমরা কি প্যানিক কারা হয়? যারা হচ্ছে খরগোশের মতো আচরণ করে, যাও আরে ব্যাপার না, শেষের দিকে দেখবো, ফাইনালে দেখে নিও। না আমরা খরগোশ চাই, এই কচ্ছপ চাই। কচ্ছপ কখনোই প্যানিক হয় না। মালয়েশিয়াদের মতো স্নেলের মতো হতে হবে, আস্তে আস্তে চলতে হবে, কিন্তু টাইমলি পৌঁছে যাবে। বাংলাদেশি জাতিরা, বাংলাদেশিরা আমি দেখছি আমাদের যে দুর্বলতা সেটা হচ্ছে আমরা অস্থির, প্রচন্ড অস্থির। স্থির ভাবে যখনকার কাজ তখনই সেটা শেষ করতে হবে, দেন আলটিমেট গোল আস্তে আস্তে। অবশ্যই আসবে। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখবো কেমন। রাশেদ স্যার আমার একটা কোয়ারি ছিল, বলেন। সরি, ওই সেটা হচ্ছে হলো আপনার কি কোনো এমনি কি আছে মানে ইনস্ট্রাকশন অথবা গাইডলাইন আছে যে আমরা কিভাবে স্টাডি করতে পারি, মানে যা আমরা স্টাডিটা হচ্ছে এরকম যে আমরা প্রত্যেকটা এই যে স্লাইডের প্রত্যেকটা লাইন যেটা সেটা তো পড়বোই, লাইনের মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে না সেগুলোও পড়বো। মানে দিস ইজ কল্ড, এটা বলে রিড বিটুইন দ্য লাইনস। দুই লাইনের মাঝখানে অংশ পড়া মানে অন্তর্নিহিত মানে পড়া। আমি এতগুলা কথা বলছি কেন বুঝেন না? এই একটা লাইন বলতে আমি অন্তত আজকে আধা ঘন্টা আগেই শেষ করে দেওয়ার কথা ছিল, পারতাম আমি। অ্যাকচুয়ালি আপনি অন্য জায়গায় পড়তে গেলে এরকমই হবে। ওই ইন্ডিয়ান সফটওয়্যার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু আমাকে এত গল্প করে নাই, যার ফলে কি ওই কম্প্রিহেনশনটা হয় না। সো আপনাকে পড়তে হবে এমন ভাবে যাতে করে আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারেন। আমি নলেজ লেভেল সম্পর্কে কথা বলছিলাম, 6 লেভেল অফ নলেজ। না জি 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 K1 হ্যাঁ হ্যাঁ, তো আপনাকে ওই ইভ্যালুয়েশন পর্যন্ত অ্যাটলিস্ট যাওয়াই লাগবে। তাহলে আপনি দেখবেন যে ওই K2 K3 তো কোনো বিষয় না আপনার জন্য তখন। আন্ডারস্ট্যান্ড? আমি ইউনিভার্সিটিতে হঠাৎ করে আমাকে সি প্রোগ্রামিং এর জন্য মানে আমাকে পড়াতে হচ্ছে সি প্রোগ্রামিং, ছোটবেলায় পড়ছি না। এখন তো এর পড়াতে গিয়ে দেখলাম যে আরে কত কিছু জানি না আমি, মানে কোথা থেকে জানি না সেই জিনিসটা জেনে আমি অবাক হয়ে গেছি। আমি জানি না হচ্ছে একটা সিলিকনের পরমাণুর ভিতরে কিভাবে ডাটা রাখে। আপনি জানেন সিলিকন চিপ বলি আমরা, তো সিলিকন চিপে কিভাবে ডাটা রাখে, একটা বিট গুলা কিভাবে রাইট হয়, ওর এই সব এগুলো তো পড়ি না এর আগে। আমরা পড়ছেন আপনারা? না স্যার, এটা তো ছিল না। জিরো ভাই স্যার ওই এটা বলতেছেন কি 0 1 মানে হ্যাঁ 0 1 তো আমরা লজিক্যালি বুঝি, কিন্তু ফিজিক্যালি ওখানে রাইট করছে কে? ইঞ্জিনিয়াররা।
কম্পিউটার ইঞ্জিনিয়াররা কি আমরা তো শুধুমাত্র ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আর শুধুমাত্র বলে দিছি এটা প্রসেস করো অমুক করো, কিন্তু ও যে ওখানে বসে বসে রাইট করছে একটা হার্ড ডিস্কের মধ্যে লেখে কেমনে, ও আবার থাকে র্যামের ভিতর ভেরিয়েবল ডিক্লেয়ার কেমন করে হয়, ও আবার থাকে কেন? র্যাম তো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি মানে হচ্ছে পরমাণু আছে ওর ভিতরে, তো পরমাণুর ইলেকট্রনের মধ্যে লেখে, হাউ টু রাইট? এখন আমার মনে হয় যে আরে এইসব ওই বড় ল্যাঙ্গুয়েজের থেকে তো আমার তো আসলে ওইটা আগে শেখা দরকার। সো রুট কজ অ্যানালাইসিস করতে হবে, এবং আলহামদুলিল্লাহ আমি অনেকটা ক্লিয়ার, মানে ফিজিক্যালি আসলে তো কি বলে সিলিকন চিপের মধ্যে ঢোকা সম্ভব না আমার জন্য, ওই ইকুইপমেন্টও আমাদের সামনে নাই, বাট ওই কনসেপ্টটা ওরা যে কিভাবে তৈরি করেছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন ভেরিয়েবল ছিল না জানেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করা যেত না, কি করতো প্রোগ্রামাররা? এখন আমরা কত কিছু বলি না। ভেরিয়েবল কবে থেকে আসছে? কবে থেকে স্যার? সি ল্যাঙ্গুয়েজের আগের ভার্সন কি ছিল? প্যাসকেল না, সি ল্যাঙ্গুয়েজের আগে ছিল বি ল্যাঙ্গুয়েজ। বি ল্যাঙ্গুয়েজ। সি এর আগের ভার্সনটা ছিল বি। ও আচ্ছা আচ্ছা, সি এর আগের ভার্সন বি। কিউবিসিক তো মনে ছিল। সি এর আগে তো বি থাকে। কিউবেসিক বহু বাচ্চা পোলা বানে গেল, মানে সি এর আগে ইয়ে ছিল মেশিন কোডের পরে আসছিল অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির পরে আসছে হলো বি এর আগে আরেকটা ছিল, নামটা ভুলে গেলাম আমি, মানে ওইটাকে ওটা কি ভুলে গেলাম, যাই হোক পরে বলবো। ওইটার সময় তখন ভেরিয়েবল কি জিনিস জানতো না তো সায়েন্টিস্টরা, তখন শুধু 0 and 1 ছাড়া কিছু বুঝতো না। এটা আবার ভেরিয়েবল, একটা ইন্টিজার ভেরিয়েবল, সাইজ কত 4 বাইট, 4 বাইট মানে আমরা জানি 64 বিট, তো 64 বিট জায়গা নাই মেমোরিতে। র্যাম কি জানে যে ভেরিয়েবল কি জিনিস, ডেটা টাইপ কি জিনিস জানে না, তো এখনো জানে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজরা জানে। আমরা যখন সি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার, আসলে হার্ড ডিস্ক এই র্যামের ভিতরে সে 64 বিটের একটা জায়গা দখল করে, আর কিছু না। এনিওয়ে অনেক কথা, ওগুলা আমাদের রিলেভেন্সি না। তাহলে ঠিক আছে, এনি কোয়েশ্চেন ক্লোজ বিফোর ক্লোজিং? স্যার তাহলে কালকে আমরা 1 থেকে 4 পর্যন্ত চ্যাপ্টার যে আজকে যে পর্যন্ত পড়ালেন এই পর্যন্ত আমরা একটু গো থ্রু করে আসবো। আজকে থেকে 4 পর্যন্ত ফার্স্ট চ্যাপ্টার, কিন্তু এটা হ্যাঁ 4 কই ওই 4 এর যে সেকশন 04 চ্যাপ্টার 1 ফান্ডামেন্টালস অফ টেস্টিং, ফান্ডামেন্টালস অফ টেস্টিং। আচ্ছা ওইটা যে 1 নম্বর চ্যাপ্টারের 4টা পার্ট আছে আর কি। ঠিক আছে, তাহলে কালকে এটার উপর আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Have a nice weekend everyone. Thank you, sir. Thank you.